আশা করি সবাই আমার কথা ঠিকভাবে শুনতে পাচ্ছ এবং দেখতে পাচ্ছ। যদি কোনো প্রবলেম থেকে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাইতে পারো। তাহলে আমরা সেটা সমাধান করে তারপর আমরা ক্লাস শুরু করব। ঠিক আছে? ঠিক আছে, সবাই বলতেছে অল ক্লিয়ার, মানে শুনতে পাচ্ছ ঠিক মতোই। আসসালামু আলাইকুম এবং সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমরা এতদিন মোটামুটি ভালোভাবেই ক্লাস করে আজকে পর্যন্ত আসতে পারছি। খেয়াল করলে দেখবা যে আজকে ঠিক আছে, অল ক্লিয়ার। ওকে, কমেন্ট দেখলাম আমি, সবকিছুই ঠিক আছে, কোনো প্রবলেম হচ্ছে না। এখন তোমাদের প্রথমে একটা কথা বলে রাখি যে আমাদের যে ক্লাস হবে আজকে, আমাদের ক্লাসের মধ্যে মানে তুমি যদি একটু মনোযোগ দিয়ে পড়ো তাহলে এই চ্যাপ্টারটা পড়তে তোমার খুব বেশি সময় লাগবে না, কারণ এই চ্যাপ্টারে আসলে সবকিছু ভর্তি পরীক্ষার জন্য লাগে না। এখন তুমি যদি ক্লাসে মনোযোগ না দাও, বাসায় গিয়ে নিজে নিজে ইচ্ছা মতো পড়তে যাও, তাহলে দেখবা যে চ্যাপ্টার শুরু হয়েছে কিন্তু কোনোদিন আর শেষ হচ্ছে না, চলতে গেছে চলতে গেছে চলতে গেছে। তো ক্লাসে তাহলে হাবিজাবি কথাবার্তা, কমেন্ট টমেন্ট এসব বন্ধ রেখে আশা করব যে মনোযোগ দিয়ে একটু কথাগুলো শুনবা, যা যা বলি সেটা। আর প্রচুর কমেন্ট করতেছো দেখতেছি, হাবিজাবি কথাবার্তা। এটা তো তোমাদের নোটিশ বোর্ড না যে তোমার একজন আরেকজনের খোঁজ খবর নিতে হবে, এটা করতে হবে সেটা করতে হবে। তোমার যদি কোনো কারো খোঁজ খবর নেওয়ার দরকার হয়, ইনবক্স আছে, ইনবক্সে কথা বলো। ওকে। সমস্যা হচ্ছে কি অনেকে কি করো, ক্লাসের মধ্যে কমেন্ট করো, তো আমরা চেষ্টা করি কমেন্ট গুলো দেখার। এখন হাবিজাবি কমেন্ট করলে কি হয়, যেটা গুরুত্বপূর্ণ কমেন্ট সেটা কি হয়, সেটা আমাদের অনেকের চোখে পড়ে না। তাহলে তোমার তোমার জন্য অন্য একজনের ক্ষতি হচ্ছে। এখন আজকে তুমি হাবিজাবি কমেন্ট করে অন্য একজনের ক্ষতি করলা, অন্য একটা ক্লাসে তুমি কমেন্ট করলা, দেখা গেল যে অন্যরা আলতু ফালতু কমেন্ট করার কারণে তুমি সেই কোশ্চেন অ্যান্সারটা পাইলা না। তাহলে এক মাঘে তো শীত যায় না, তাই না? তাহলে তুমি যে কাজটা আজকে অন্য ডিস্টার্ব করার জন্য করতেছো, সেই একই জিনিস সব সময় দেখা যাবে যে তোমার ঘুরে ফিরে আবার তোমার পেছনে চলে আসতেছে। তার মানে সবকিছু আসলে মানে মানে যা কিছু আছে মানে তুমি সবকিছু পে ব্যাক হয়ে যাবে আর কি, তুমি সেটা রেজাল্ট পেয়ে যাবা। মানে আজকে একটা ক্লাসে তুমি অন্যকে ডিস্টার্ব করতেছো, তার মানে দেখা যাবে যে তুমি একটা ক্লাস তুমি সেটা এইচএসসি তে ভালো করে পড়ো নাই। তুমি চিন্তা করলে যে আজকে আমি ক্লাসে খুব মনোযোগ দিয়ে আজকে ফাটাই ফেলবো একদম, আজকে যা বলে ভাইয়া পুরা সবকিছু একদম মুখস্থ শুনে উল্টাই ফেলবো আজকে। কিন্তু দেখা গেলো আজকে তুমি অন্যের ডিস্টার্বের কারণে আজকে তুমি ক্লাসটা করতে পারতেছো না। ঠিক একই রকম ভাবে সবাই যে এই চ্যাপ্টারটা সমানভাবে গুরুত্ব দিয়ে পড়ছে এরকম নাও হইতে পারে। অনেকে অনেক কিছু কথা থাকতে পারে। দেখো এখানে তোমরা প্রায় 450 মতো আমি দেখতেছি যে ক্লাস করতেছো। একজন দুজনও তো হইতে পারে যে যে এই এই পড়াটা, মানে আমি যে টপিকটা মাত্র বলার চেষ্টা করছি সেই টপিকটা হয়তো সে বুঝতো না, বা সেই টপিকটা সে জানে না। তুমি বাকি হয়তো 448 জনই তোমরা সেটা জানো, কিন্তু তোমার তো অধিকার নাই যে বাকি দুজনকে ডিস্টার্ব করার, তাই না? সবাই আমরা সমান সুযোগ পেতে চাই, সবাই আমরা আসছি ক্লাস করতে। ওকে, আচ্ছা তাহলে আমরা পড়বো। তো আমি তো জানো তোমাদের সাথে তো একবার দেখা হয়েছে যে আমি ক্লাস শুরু করার আগে সবসময় বলে দিই, যে একটা চ্যাপ্টার যখন আমি পড়বো আমার আগে লক্ষ্য এবং উদ্দেশ্য ফিক্স থাকতে হবে। আমি যদি লক্ষ্য উদ্দেশ্য না থাকে, আমি যদি জানি না এই চ্যাপ্টার থেকে আমি কেন পড়বো, কি পড়বো, আমার কতটুকু আশা এই চ্যাপ্টারের থেকে ভর্তি পরীক্ষাতে, তাহলে কিন্তু আমি আসলে এই চ্যাপ্টারের প্রতি সমান গুরুত্ব দিয়ে বা সমান দায়িত্ববোধ নিয়ে আমি পড়তে পারবো না। তোমার সবকিছু লক্ষ্য উদ্দেশ্য থাকতে হবে, বুঝছো? এই যে ধরো আমাদের মুক্তিযুদ্ধ যে হয়েছে, একটা লক্ষ্য ছিল না আমরা দেশকে স্বাধীন করব। এখন তুমি যুদ্ধ করার মতো সারা জীবন বছর ধরে যুদ্ধ করে গেলা, তোমার টার্গেট নাই যে তুমি চান্স পাবা, তোমার টার্গেট নাই যে তুমি কত পজিশনের মধ্যে থাকতে চাও। তাহলে দেখবো যে তোমার আসলে এই যে যুদ্ধ করতেছো, এই যুদ্ধ আসলে কোনো কাজে লাগবে না। যেমন আমি তোমাকে বলি, তোমরা কি জানো আমি যে আসলে ফার্স্ট টাইমে চান্স পাইনি, আসলে আমি কপাল খারাপ ছিল, আমি সেকেন্ড টাইমে গিয়ে চান্স পাইছি। তো আমার ফার্স্ট টাইমে তেমন কোনো উদ্দেশ্য ছিল না যে আমি মনেই করতে পারি। মানে ফার্স্ট টাইমে কি হয়, তোমাদের হবে সামনে রেজাল্ট দিবে, এখনো দেয় নাই। ফার্স্ট টাইমে কি হয়, সবার রেজাল্ট অনেক ভালো থাকে এইচএসসি। দেখবা যে স্পেশালি তুমি যদি আরো ধরো একটুখানি পড়াশোনা করে যাও, তাহলে দেখবা তোমার রেজাল্ট এ প্লাস তো সবাই তো মোটামুটি পাচ্ছি, প্লাস হচ্ছে দেখা যায় অনেকেই আমরা হচ্ছে গোল্ডেন এ প্লাস পেয়ে যাই। তো আমি এরকম পাইছি।
পাওয়ার পর আমার মনে হয়েছে আমাকে আর পায় কে, দুনিয়াতে আমার থেকে ভালো জানে এরকম কেউ আছে নাকি। তা আমি তো ভর্তি পরীক্ষা তো আমার শুধু দেওয়ার অপেক্ষা, চান্স পাইতে আমার কোনো দেরি হবে না। কিন্তু আসলে তো বাস্তবে ঘটনাটা তো আসলে এরকম না। বাস্তবে ঘটনা অনেক কঠিন, তোমার প্রিপারেশনটা এরকম থাকতে হবে। সেকেন্ড টাইম যখন আমি দিচ্ছি তখন আমার টার্গেট ছিল যে এবার যে আমি খুব ভালো করে পড়বো যেন আমি ঢাকার কোনো জায়গাতে চান্স পাই। এখন দেখো তোমরা যে সময়টা পাচ্ছ, আমরা সেকেন্ড টাইম দিয়েও আসলে এত সময় আমরা পাইনি। কারণ আমি সেকেন্ড টাইম দিছি কবে জানো? পরীক্ষা তো হয় জুন জুলাই আগস্টের দিকে, আমি সেকেন্ড টাইমের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করছি হচ্ছে মে মাস থেকে, মানে ফার্স্ট টাইমের সময় থেকে। তো তোমরা দেখো কতখানি সময় পাচ্ছ, এরপরে তোমরা যদি হেলাফেলা করে সময়গুলো নষ্ট করে ফেলো, এখনো তোমাদের রেজাল্ট দেয়নি, রেজাল্ট দেওয়ার পর ফর্ম ফিল আপ হবে, ফর্ম ফিল আপের পর ভর্তি পরীক্ষা ডেট দিবে, তার মানে এখনো কম করে হলে অনেকটা সময় তোমার কিন্তু এখনো বাকি আছে। তাহলে মানে তুমি যদি চাও এখনো ভালো মতো পড়লে সবকিছু কভার আপ করে ফেলতে পারো। ওকে, আসো তাহলে আমরা পড়বো। তাহলে পড়ার জন্য প্রথমেই খেয়াল করতে হবে যে এই চ্যাপ্টার থেকে বিগত বছরের ভর্তি পরীক্ষাতে কি কি প্রশ্ন আসছে। 2019 সালের ভর্তি পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে কি প্রশ্ন আসছে? 2019 সালের ভর্তি পরীক্ষাতে এই চ্যাপ্টার থেকে 2টা প্রশ্ন অ্যাটলিস্ট আসছে, 2টা প্রশ্ন। তুমি যদি বিগত বছরের প্রশ্ন দেখো তাহলে 2টা প্রশ্ন আমি বলি কি কি আসছে। একটা প্রশ্ন আসছে যে অর্ধায়ুকে কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, মনে আছে? সবাই পারে, টি হাফ। টি নিচে ছোট্ট করে একটু হাফ লেখা থাকে, আচ্ছা টি হাফ। আরেকটা প্রশ্ন আসছে যে অক্সিজেনের আইসোটোপ কয়টা? অক্সিজেন আইসোটোপ কয়টা? শুনে মনে হতেছে না এটা কেমিস্ট্রি পড়া, না এটা আসলে কেমিস্ট্রিতে না, এটা একদম এই চ্যাপ্টার থেকে আসছে। আমি যখন তোমাকে পড়াবো তুমি দেখবা যে এই চ্যাপ্টার থেকে আসছে। তার মানে গত বছর এখান থেকে মেডিকেলের ভর্তি পরীক্ষাতে 2টা প্রশ্ন আসছে, ডেন্টালের ভর্তি পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে। এটা গত বছরের ঘটনা। গত বছরের আগের বছর মানে 2018 সালে এটা থেকে আর্ম ফোর্সেস মেডিকেল ভর্তি পরীক্ষাতে একটা প্রশ্ন আসছে যে আইসোটোপের যে সংজ্ঞাটা আছে সেখান থেকে। 2017 সালে সেম প্রশ্নটা মেডিকেলের ভর্তি পরীক্ষাতেই ছিল। তার মানে তুমি বুঝতে পারতেছো এখান থেকে যে গত মানে 2-3 বছরে কতগুলো প্রশ্ন আসছে। কিন্তু এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের চলতরিৎ ক্লাস নিছি, চলতরিৎ আমি পড়ানোর সময় বলছি না যে ফিজিক্সে আসলে ম্যাথও আসে আবার থিওরিও আসে, এক এক চ্যাপ্টার এক একটা ইম্পর্টেন্ট। তুমি খেয়াল করলে দেখবা চলতরিৎ চ্যাপ্টার সময় বলছিলাম যে ওইখান থেকে কিন্তু ম্যাথ তোমার বাদ দেওয়ার সুযোগ নাই, আসবে। পরমাণু মডেল থেকে আবার ঘটনাটা ঠিক ওরকম না। পরমাণু মডেলে তুমি দেখবা লাস্ট এখান থেকে ম্যাথ আসছে 5-7 বছর আগে, মানে এই চ্যাপ্টার থেকে ম্যাথ তেমন একটা আসে না। কারণ কি এই চ্যাপ্টারের ম্যাথ তুমি যদি খেয়াল করে দেখো দেখবে যে অনেক কঠিন কঠিন পাওয়ারওয়ালা ম্যাথ, অনেক দশমিকওয়ালা ম্যাথ, যেটা যেটা তোমার ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করাটা অনেক কঠিন। 2-একটা টাইপের নিয়ম আছে যেটা ক্যালকুলেট করা যায়, কিন্তু বেশিরভাগই তুমি ক্যালকুলেট করতে পারবা না। এই কারণে খেয়াল করলে দেখবে যে এই চ্যাপ্টার থেকে আসলে টিচাররা ম্যাথটা অত বেশি পছন্দ করেন না। তাহলে এই চ্যাপ্টারে আমাদের আসলে ফোকাসটা থাকবে কোথায়? ফোকাসটা থাকবে হচ্ছে এই চ্যাপ্টার ভরা হচ্ছে তুমি দেখবা খালি বৈশিষ্ট্য আর বৈশিষ্ট্য। তার মানে বৈশিষ্ট্যগুলো খুব ভালোভাবে পড়তে হবে। এই চ্যাপ্টার মানেই বৈশিষ্ট্য, কথা মনে থাকবে। এই চ্যাপ্টার মানে হচ্ছে বৈশিষ্ট্য। এই চ্যাপ্টারে বৈশিষ্ট্য প্লাস কিছু কিছু উদাহরণ আছে, কিছু কিছু সংজ্ঞা আছে। ওই যে একটু আগে বললাম আইসোটোপ সংজ্ঞা, আইসোটোনের সংজ্ঞা আসে। এইগুলো হচ্ছে এই চ্যাপ্টারের প্রাইমারি টার্গেট। সেকেন্ডারি হচ্ছে আমার এই কিছু কিছু ম্যাথ পড়তে হবে, কিছু কিছু মান মুখস্থ করতে হবে আর কি, কিছু কিছু সংখ্যা আছে এবং বিজ্ঞানীদের নাম আছে, এটা আমাদের মনে রাখতে হবে। এটা হচ্ছে আমাদের ওভারঅল ধারণা। এখন তোমরা একটু খেয়াল করে দেখো, তোমাকে একটা জিনিস দেখাই আমি। দেখো আমার পরিচয় তো তোমরা জানো, চ্যাপ্টারের নাম জানো। এখন চ্যাপ্টারের নামের মধ্যে আমার একটা কথা আছে। চ্যাপ্টারের নামের মধ্যে কথাটা হচ্ছে এই চ্যাপ্টারের নাম হচ্ছে পরমাণুর মডেল ও নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। পরমাণুর মডেল এবং নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। ওকে, তাহলে চ্যাপ্টারের ভাগ আসলে 2টা। একটা ভাগে আলোচনা করা আছে হচ্ছে পরমাণুর মডেল, একটা ভাগে আলোচনা করা আছে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান। মনে আছে গতকালকে রাতে তোমাদের তো আমাদের অফিস থেকে হচ্ছে বই দাগানো বইটা দিয়ে দিয়েছিল। তুমি যদি তখন এই বইটা দাগায় ফেলতা তাহলে তুমি খেয়াল করলে দেখতা যে প্রথম 5 থেকে 6 বা 7 পাতার মধ্যে শুধু পরমাণু মডেল নিয়ে আলোচনা করা আছে, যেমন হচ্ছে রাদারফোর্ডের মডেল, বোরের মডেল, তারপর হচ্ছে থমসনের মডেল, এসব নিয়ে আলোচনা করা আছে। তারপরে থেকে তেজস্ক্রিয়তা নামে একটা টপিক শুরু হয়েছে এবং তেজস্ক্রিয়তার পর থেকে নিউক্লিয়ার পদার্থবিজ্ঞান আছে, এরকম আমরা বলতে পারি। এখন ব্যাপারটা কি, ভর্তি পরীক্ষাতে তুমি জানো পরমাণু মডেল কিন্তু আসলে ফিজিক্সের টপিক না, এটা কেমিস্ট্রি টপিক। এই বইতে, ইসাক স্যারের বইতে এই টপিকটা আছে হচ্ছে 5 থেকে 6 পাতা, বললাম একটু আগে। তুমি যদি একই টপিক তুমি যদি কেমিস্ট্রি থেকে পড়তে চাও, খুব সম্ভবত গুণগত রসায়নে আছে, কেমিস্ট্রি থেকে যদি পড়তে চাও তাহলে তোমার কমপক্ষে 20-22 পাতা পড়তে হবে একই টপিক। তার মানে কোন বইতে বেশি ভালোভাবে দেওয়া আছে? হাজারি স্যারের বইতে। এই কারণে দেখবা যে এই চ্যাপ্টার থেকে আজ পর্যন্ত তেমন কোনো পরমাণু মডেলের অংশটুকু থেকে কোনো প্রশ্নই মেডিকেলের ভর্তি পরীক্ষাতে আসে নাই। আসলে কোন জায়গা থেকে আসে? সেটা কেমিস্ট্রি থেকে আসে। ঠিক আছে, আমি কেমনে বুঝছি আসলে আসে নাই, তখন তোমাকে প্রমাণ দেখাই।
প্রশ্ন আসছে সেটা পর্যন্ত লেখা আছে 2001 থেকে 2019 পর্যন্ত। তুমি দেখো এই যে বোরের স্বীকার্য, এটা তুমি মোরালেস একটু ধরতে পারো, তোমার হচ্ছে পরমাণু মডেল থেকে আসছে। এইটা ছাড়া বাকি কোনো টপিক তোমার পরমাণু মডেল থেকে নাই। দেখো রাদারফোর্ডের মডেল, তারপর হচ্ছে তোমার থমসনের মডেল, প্রথমে হচ্ছে অ্যাভোগাড্রো বা ডাল্টনের স্বীকার্য আছে আমাদের এই বইতে। দেখো কোনো জায়গা থেকে কিছু আসে নাই। বোরের স্বীকার্য থেকে ছোট ছোট 3টা প্রশ্ন আসছে বলা যায়। ক্লিয়ার? তার মানে আমাদের টার্গেট কি? আমাদের টার্গেট হচ্ছে এই নিউক্লিয়ার পদার্থবিজ্ঞানটা আমরা খুব ভালোভাবে শিখবো। তার মানে কি ভাইয়া তাহলে পরমাণু মডেল কি শিখবো না? শিখবো। তাহলে পরমাণু মডেল নিয়ে আমাদের কাজ কি? তাহলে দেখো মেডিকেলের ভর্তি পরীক্ষাতে এখন তুমি একটা চ্যাপ্টার পড়তেছো আজকে, এর আগে তোমাদের আমি একটা চ্যাপ্টার পড়াইছি। নর্মালি যখন অফলাইনে ক্লাস হইতো তখন হচ্ছে একদিন আমরা 2টা বা 3টা করে চ্যাপ্টারও পড়তাম। তাহলে কি হইতো, তুমি এখন কম কম জিনিস পড়তেছো। একটা চ্যাপ্টার চাইলে তুমি আজকে গিয়ে চাইলে বাসা গিয়ে পরমাণু মডেলের প্রথম লাইন থেকে পরমাণু মডেলের লাস্টের লাইনটা পর্যন্ত তুমি আগামীকালকে পরীক্ষার আগ পর্যন্ত মুখস্থ করে ফেলতে পারবা। এটা অনেকে আছে, পারবা, কোনো সমস্যা নেই। কিন্তু কি হবে, পরীক্ষার আগের সপ্তাহে তোমার কি শুধু পরমাণু মডেলের উপর পরীক্ষা হবে, মেডিকেলের ভর্তি পরীক্ষা না তো? তোমার পরীক্ষা হবে পুরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সবকিছু নিয়ে। তাহলে তোমাকে তো ওই 7 দিনের মধ্যে সবকিছু করে যেতে হবে। ওই 7 দিন কারণ তোমার এই যে মডেল টেস্ট হবে সামনে, মডেল টেস্টে তোমার একদিনে ফিজিক্স ফার্স্ট পেপার হবে, একদিনে ফিজিক্স সেকেন্ড পেপার হবে, একদিনে পুরো ফিজিক্স হবে। তখন তো আমার এত সুযোগ নেই, তখন আমাকে ইম্পর্টেন্ট জায়গাগুলা দেখে দেখে পড়তে হবে। এখন আমি একই জিনিস কেমিস্ট্রিতে কতক্ষণ পড়লাম, একই জিনিস আমি ফিজিক্সে কতক্ষণ পড়লাম, একই জিনিস আমি 2 জায়গা থেকে বারবার পড়বো কেন? যেটা আবার ফিজিক্সে কত বেশি আসেও না। তাহলে আমি কি করব, আমি এই পড়াটা আসলে কেমিস্ট্রি থেকে পড়বো, এবং আমার যতটুকু ধারণা অলরেডি তোমাদের এটার ক্লাস হয়ে গেছে, বুঝছো? গুণগত রসায়ন ক্লাস হয়ে গেছে না, যেটা তোমরা পরমাণু মডেল গুলা পড়ে ফেলছো। তার মানে তোমার কাজ হচ্ছে আজকে বাসায় বসে বসে এই যে পরমাণু মডেল, আমি তোমাকে একটু দেখাই। এই যে দেখো পরমাণু মডেল গুলা নিয়ে যে আলোচনা করা আছে, একবার করে রিডিং পড়বা। 90% লাইনে তুমি দেখবা হুবহু কেমিস্ট্রির কথাবার্তা লেখা আছে। 90%। এই যে থমসনের পরমাণু মডেল কেমন আছে, এটাকে কিসমিস মডেল বলে। 90% রাদারফোর্ডের মডেল দেখো, 90% পরেই তোমার কেমিস্ট্রির সাথে মিল আছে। তাহলে তুমি কি করবা, অনেকদিন আগে কেমিস্ট্রি পড়ছো, তাহলে আজকে একবার একটু রিভিশন দিতে হবে, কারণ আগামীকাল আবার এটার উপর পরীক্ষা আছে। একবার তুমি রিডিং পড়বা, রিডিং পড়ে জাস্ট একটু দেখবা যে কোন লাইনটা মনে হয়েছে যে তোমার ফিজিক্সে একটু অন্যরকম আছে বা ফিজিক্স একটু আলাদা আছে। আমি মোটামুটি দাগায় দেওয়ার চেষ্টা করছি, দেখবো যে হাইলাইট করে দেওয়া আছে তোমরা যখন দাগানো বইটা পাইছো। বাকি তেলে ওই লাইনগুলো একবার একটু দেখবা, তারপরে নেক্সট থেকে যখনই তুমি এই চ্যাপ্টারটা পড়বা তখন আর তোমার কখনো এই বর্ণনা পড়া দরকার নেই। তুমি 5 থেকে 6 লাইন, 5 থেকে 6 পাতার মধ্যে জাস্ট 6 থেকে 7টা লাইন হবে, তুমি শুধু এই 6 থেকে 7টা লাইন যদি পরীক্ষার জন্য পড়ে যাও তাহলে কিন্তু শেষ। ক্লিয়ার? আমি অলরেডি জায়গায় দিছি, তারপর তোমার নিজেদের তো এতদিনে একটা ম্যাচুরিটি আসছে যে কোন লাইনটা আসতে পারে, কোন লাইনটা আসতে পারে না, বা তুমি কোন লাইনটা কেমিস্ট্রিতে হয়তো খেয়াল করো না, এখানে খেয়াল করতেছো, সেই লাইনটা দাগায় ফেলবা হাইলাইটার দিয়ে বা কলম দিয়ে। নেক্সট থেকে আর কখনোই আমরা এত কঠিন মানে এত বড় জিনিস রিডিং পড়তে যাবো না, জাস্ট 1-2 লাইন পড়বো। ওকে, এইটা হচ্ছে তাহলে আমার প্রথম পরমাণু মডেল নিয়ে কথাবার্তা। আশা করি সবাই বুঝতে পারছো। এবং নেক্সট আমরা ভালোভাবে পড়বো যে দেখো তেজস্ক্রিয়তা থেকে যদি শুরু করি, দেখো বাকি টপিক গুলা থেকে কিন্তু 1টা 2টা 4টা 5টা এরকম করে অনেক প্রশ্ন আসছে, এবং সবচেয়ে বেশি প্রশ্ন আসছে কোথা থেকে, দেখো আলফা বিটা গামা রশ্মির ধর্ম। কয়টা প্রশ্ন আসছে? 8টা। ওকে, আমরা সামনে আসবো এগুলো নিয়ে। তাহলে টপিক গুলা শেষ, এখন আসো সূচনা থেকে। তাহলে আশা করি সবার কাছে বই এসেছে এবং বই দাগা ফেলছে অলরেডি। সূচনার মধ্যে আমি হচ্ছে তাহলে আমার যে এই যে স্লাইডটা দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে যে জিনিসগুলো নিয়ে আমি আলোচনা করবো ক্লাসে সেগুলো নিয়ে আলোচনা করা আছে। আর পুরো কমপ্লিট দাগানো বইতে তুমি আলাদা করে পেয়েছি, সমস্যা নেই, এবং ক্লাসের শেষে তুমি এই জিনিসটাও পেয়ে যাবে, এই স্লাইডটা। সূচনার মধ্যে কিছু ইতিহাসের কথাবার্তা লেখা আছে। স্লাইড কি ঝাপসা নাকি? স্লাইড কোনো ঝাপসা থাকার কথা না, বাকি সবাই দেখতে পাচ্ছে। তোমাদের কাছে যদি মনে হয় ব্লার বা ঝাপসা মনে হচ্ছে, এটা একটা সলিউশন আছে। সলিউশনটা হচ্ছে তুমি কোনায় দেখবা যে 3টা ডট থাকে ভিডিওর পাশে, ওইখান থেকে সেটিংস এ ক্লিক করে 720p এই রেজোলিউশনটা সিলেক্ট করে, তাহলে দেখবা সব পরিষ্কার চলে আসবে। ওকে, সূচনাতে আমি তোমাকে একটা প্রশ্ন দিয়ে ক্লাসটা শুরু কি পরমাণুর ভেতরে নিউক্লিয়াসের আবিষ্কারকের নাম আমরা সবাই জানি। পরমাণুর আবিষ্কারকের নাম হচ্ছে লর্ড রাদারফোর্ড। কেমিস্ট্রি বইতে আছে, ফিজিক্স বইতে আছে, এটা নিয়ে কোনো সমস্যা হওয়ার কথা না। সমস্যাটা হচ্ছে কোথায়, আমরা শুধুমাত্র রাদারফোর্ডের কথাই জানি ম্যাক্সিমামই, কারণ আমাদের কেমিস্ট্রি বইতে রাদারফোর্ড ছাড়া আর কারো কোনো কিছু
নাম বলা নাই, কিন্তু তুমি যদি দেখো আমাদের ফিজিক্স বইতে, মানে স্পেশালি ইসাক স্যারের বইতে, অন্যান্য বইতেও পাবা না, ইসাক স্যারের বইতে দেখো তো যে চমৎকার করে আরো দুজন বিজ্ঞানীর নাম লেখা আছে। দেখো এই যে রাদারফোর্ড তো আমরা জানতামই, এই যে রাদারফোর্ড, আমরা তো উনাকে চিনতামই, ছোটবেলা থেকে চিনি। আরো দুজনের নাম হচ্ছে বিজ্ঞানী গাইগার এবং বিজ্ঞানী হচ্ছে মার্স্টেন। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা, পরমাণুর ভেতরে যে নিউক্লিয়াসের আবিষ্কারক সেটা আসলে আছেন তিনজন। তিনজন কে কে? একজন হচ্ছে রাদারফোর্ড, একজন হচ্ছেন মার্স্টেন, আর একজন হচ্ছেন গাইগার, আরেকজন হচ্ছে গাইগার। এখন মার্স্টেন এবং গাইগারের নামটা একটু আনকমন কেন? কারণ হচ্ছে মূল বিজ্ঞানী ছিলেন হচ্ছে রাদারফোর্ড, বাকি দুজন ছিলেন হচ্ছেন তাদের মানে রাদারফোর্ডের সহকারী। তো সহকারী নাম সব বইতে নাই, এই বইতে আছে। এখন ঝামেলা হলো কি যে গাইগার এবং মার্স্টেন এটা একটু নতুন নতুন নাম। রাদারফোর্ড তো আমরা চিনি, গাইগারের নামও অনেকে চেনার কথা। গাইগার মুলার কাউন্টারটা পড়ছো না? গাইগার মুলার কাউন্টার, ওইখানে যে গাইগার ছিল সেটাই আর কি। মার্স্টেনের নামটা একটু আনকমন। তো ঝামেলা কি হয়, তুমি যদি আস্তে আস্তে যখন আমি আরেকটু সামনে আগাবো খেয়াল করলে দেখবা এই চ্যাপ্টারে প্রতি পাতায় পাতায় অনেক অনেক বিজ্ঞানীর নাম আছে। তো এত এত নতুন নতুন বিজ্ঞানীর নামের মধ্যে দেখবা যে মার্স্টেন, গাইগার এই নামগুলো মনে থাকে না। তো এটা যদি মনে রাখতে চাও, তুমি চাইলে একটা সহজ লাইন দিয়ে তুমি চাইলে মনে রাখতে পারো। তো তোমাদের যদি মনে হয় মনে রাখতে চাইলে এইভাবে নামটা, তাহলে দেখো আমি একটা লাইন বলি, দেখো এই লাইনটা দিয়ে মনে রাখা যায়। লাইনটা হচ্ছে মার্চের রোদে গাইলাম, কি গাইলাম? মার্চের রোদে গাইলাম নেকলেস দাও। হাস্যকর একটা লাইন, মানে কি হইলো যে রোদের মধ্যে গান গাইতে গাইতে সে নেকলেস চাইতেছে। আচ্ছা তাহলে লাইনটা হাস্যকর হলো, কাজের লাইন আমার কাছে মনে হয়েছে। দেখো এটাতে খুব সহজে নামগুলো মনে থাকে। নামগুলা কি কি? মার্চ দিয়ে হচ্ছে মার্চডেন, রোদ দিয়ে হচ্ছে রাদারফোর্ড, গাইলাম দিয়ে হচ্ছে গাইগার, নেকলেস মানে হচ্ছে নিউক্লিয়াস। এইটা একটু বলি, আমি তোমাকে প্রশ্ন করছিলাম যে নিউক্লিয়াসের আবিষ্কারক কে? রাদারফোর্ড, সবাই বলতে পারছো। কিন্তু পরীক্ষার হলে যদি প্রশ্নটাকে ঘুরায় করা হয় যে রাদারফোর্ড নিজের কোনটি আবিষ্কার করেন, তখন কি হয়? নিউক্লিয়াস না দাগায় অপশনে অনেকেই নিউট্রন দাগা দেয়। ঝামেলা কোথায় লাগে? নতে প্যাচ লেগে যায়, নতে প্যাচ লেগে যায়, বুঝছো? তখন হচ্ছে নেকলেসটা অনেক নেকলেস দিয়ে মনে থাকবে, তখন হচ্ছে নিউক্লিয়াস, এটা আর ভুল হবে না, নিউট্রন হয়ে যাবে না। কথা বুঝতে পারছো? আর মার্চ দিয়ে আমরা পড়ে ফেললাম। এখন তোমাকে যদি বলে যে পরীক্ষা হলে একজনের নাম জানতে চাইছে, তিনজনের না বলে একজনের জানতে চাইছে, তাহলে তোমার কাকে দাগাইতে হবে? একজন যদি জানতে চায় তাহলে আমরা এই রোদকে দাগাবো, রোদের উপর একটা ছাতা দিয়ে দাও, বইতে লিখে ছাতা দিয়ে দাও, আমরা মনে রাখবো। তাহলে রোদ হচ্ছে মানে রাদারফোর্ড হচ্ছেন মূল বিজ্ঞানী, বাকি ছিলেন তার সহকারী। তাহলে দেখো কে আবিষ্কার করলেন এবং কে আবিষ্কার করলেন সহজেই মনে থাকবে আর কি। তাহলে নিউট্রন নিয়ে যেন আর প্যাচ না লাগে আর কি। ওকে, শব্দ দিয়ে মনে রাখাটা সুবিধা, তাহলে হচ্ছে শব্দের সাথে মিল রেখে নামগুলো মনে থাকে। ওকে, তাহলে আমাদের সূচনা, আর সূচনার মধ্যে কি আছে আমি একটু ইতিহাসের কথা মুখে বলে দিচ্ছি। যে অ্যাটম শব্দটা কোন জায়গা থেকে আসছে, তোমরা সবাই জানো অ্যাটমস থেকে আসছে। অ্যাটমস শব্দের অর্থ কি? অবিভাজ্য। এগুলো তোমার 9-10 বই থেকে ছিল, এগুলো তোমরা পারবে। আচ্ছা, তারপরে আমি যেহেতু বাকিগুলো নিয়ে অত বেশি আলোচনা করব না, এখানে আমার বোর্ডের শিক্ষার্য সমূহ দেওয়া আছে, আর তোমাকে অলরেডি আমি তখন দেখাইছিলাম এখানে কি কি আছে। দেখো আমার সাথে একটু পুরো বইয়ের ছবিটা দেখো। তাহলে যে সূচনা তোমরা পড়ে ফেলছো, ভেরি গুড। তারপর পরমাণু গঠনের ধারণার ক্রমবিকাশ, এইখানে দেখো ডাল্টনের 3টা মতবাদ আছে। এই মতবাদটা আমরা এইটের, আমার যতটুকু মনে পড়ে এইটা ওই মতবাদ গুলা ছিল যে পরমাণু নিয়ে আলোচনা। ওকে, যে একই পরমাণু হচ্ছে দেখতে একই রকম, ভিন্ন ভিন্ন পরমাণু দেখতে ভিন্ন ভিন্ন রকম, এবং রাসায়নিক বিক্রিয়ায় পরমাণু গুলাই অংশগ্রহণ করে, কোনো অণু অংশগ্রহণ করে না। এইসব কথাবার্তা তোমরা আমার থেকে ভালো জানো। ওকে, তারপর আমি দেখাই দিছি একবার রিডিং করে দেখার জন্য। থমসনের পরমাণু মডেল, এটা থেকে একটা অবজেক্টিভ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে থমসনের পরমাণুর মডেলের আরেকটা নাম কি? এগুলো তোমরা জানো, দেখলে বোঝা যায়। কিসমিস মডেল, অনেকে তরমুজের মতো বলে আর কি। যাই হোক, এটা সরাসরি আমাদের এই বইতে লেখা নেই। রাদারফোর্ডের আলফা কণার পরীক্ষা, আমাদের কম্পেনিয়ন বুক ছিল, মনে আছে? কম্পেনিয়ন বুকের মধ্যে দেখবা রাদারফোর্ডের আলফা কণার যে পরীক্ষাটা আছে, এখান থেকে কত বেগে ইলেকট্রনটাকে ছুড়ে মারা হয়েছিল, তারপর হচ্ছে যেই স্বর্ণপাত ছিল তার পুরুত্ব কত, এই সবগুলা আলাদা পয়েন্ট পয়েন্ট করে বক্স করে লিখে দেওয়া আছে। তুমি যদি ওই জিনিসটা একবার দেখে নাও তাহলে হয়ে যাচ্ছে। আর তুমি যদি চাও বইতে দাগায় পড়তে পারো, এই যে দেখো এখানে সুন্দর করে স্বর্ণপাতের পুরুত্ব দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার
এই যে তোমার সন্নুপাতের পুরুত্ব দেওয়া আছে, তারপর হচ্ছে তোমার বেগ দেওয়া আছে, এগুলা ইন জেনারেল ফিজিক্স থেকেও পড়তে হবে, ইন জেনারেল তোমার কেমিস্ট্রি থেকেও পড়তে হবে, এটার জন্য কোনো মার্ক নাই, তুমি যে বই থেকে ইচ্ছা সেই বই থেকে পড়ো। ওকে, আমি আশা করি যে তোমরা এটা কেমিস্ট্রি থেকে পড়ে ফেলছো অলরেডি। আচ্ছা, পরীক্ষা ফলাফলের ব্যাখ্যা এটা তোমরা জানো, সমস্যা নেই। এখানে দেখবা কিছু মান দেওয়া আছে, হাইড্রোজেন পরমাণুর ব্যাস কত, ব্যাসার্ধ কত, এইসব জিনিস কত কোন বড়, এইসব জিনিস কেমিস্ট্রিতে খুব একটা ভালোভাবে দেওয়া নাই, এই জন্য দাগানো আছে। তাহলে রাদারফোর্ডের সীমাবদ্ধতা ভালোভাবেই জানো। বোরের পরমাণু মডেল, এই যে বোরের স্বীকার্য যেটা, এটা আমরা একটুখানি পড়বো। এর আগে মাঝখানে আমার মনে হয় না তোমাদের যে কোনো কিছু আসলে পড়ার দরকার আছে, মানে আমার ক্লাসে বলার দরকার আছে। আচ্ছা, বোরের স্বীকার্যটা তাহলে কেন বলবো, এটা কি তোমরা পড়ো নাই? না, এটাও পড়ছো। এটা বলার একটা উদ্দেশ্য আছে, দেখি কতটুকু ভালোভাবে পড়ছো। অনেকক্ষণ বকবক করলাম, এবার তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো বোরের স্বীকার্য আছে হচ্ছে 3টা, তাহলে আমাকে নাম বলতে পারবা কেমিস্ট্রি থেকে বোরের স্বীকার্য গুলার নাম কি কি আছে? কেমিস্ট্রিতে প্রথম স্বীকার্যের নাম কি ছিল, দ্বিতীয় স্বীকার্যের নাম কি ছিল, তৃতীয় স্বীকার্যের নাম কি ছিল? এটা আমাকে একটু কমেন্ট করে বলো দেখি। একজন জিজ্ঞেস করছে যে প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের ব্যাস কত। প্রকৃতপক্ষে নিউক্লিয়াসের ব্যাস ফিজিক্সে একরকম লেখা আছে, ফিজিক্সে একই চ্যাপ্টারের দুই জায়গায় দুই রকম লেখা আছে, কেমিস্ট্রিতে আরেক রকম লেখা আছে। এটা আসলে যে প্রকৃত কোনটা এখন তুমি গুগলে খুঁজে বের করতে পারো আরেক রকম। এটা যে পরীক্ষার প্রশ্ন গুগল থেকে হবে না। এখন প্রকৃত বলতে আসলে আমরা সবগুলাকে আমাকে অ্যাকসেপ্ট করতে হবে। আমি তো যেহেতু সবগুলাই বইতে আছে, তাহলে তো আমাকে অবশ্যই একটুখানি খেয়াল করে দেখতে হবে যে কোনটা আমাদের অপশনে থাকে। যেটা অপশনে থাকবে আমরা সেটাই দাগায় ফেলবো আর কি। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না। সিরিয়ালি বলো, প্রথমটার নাম কি, দ্বিতীয়টার নাম কি, তৃতীয়টার নাম কি? তোমরা কেমিস্ট্রি থেকে বলছো কৌণিক ভরবেগ, শক্তি স্তর, বিকিরণ। আবার বলছো শক্তি স্তর, কৌণিক ভরবেগ, বর্ণালী। এখনই বোঝা যাবে আসলে কে কে কেমিস্ট্রি পড়াটা মনে রাখতে পারছে, কে কেমিস্ট্রি পড়াটা মনে রাখতে পারে নাই। আসো দেখি। যারা যারা কৌণিক ভরবেগ বলছে প্রথমটাকে, তারা অবশ্যই ফিজিক্স দেখে চুরি করছে, এতে কোনো সন্দেহ নেই। কারণ কেমিস্ট্রিতে প্রথমটার নাম দেওয়া ছিল শক্তি স্তর বা কক্ষপথ বলতে পারো, একই কথা। কেমিস্ট্রিতে 2 নাম্বারটার নাম ছিল কৌণিক ভরবেগ, ভেরি গুড। 2 নাম্বারটার নাম ছিল কৌণিক ভরবেগ, আর 3 নাম্বারটা ছিল হচ্ছে বর্ণালী সৃষ্টি, এরকম আমার যতটুকু মনে পড়ে। তাহলে তোমরা কি করলা, তোমরা অনেকেই আমাদের এইটা দেখা দেখা আন্দাজে দিলা যে আমরা ধরতে পারবো না। প্রথম স্বীকার্য, এখন প্রথম স্বীকার্যের নাম দেখো, কেমিস্ট্রি ছিল শক্তি স্তর, এখানে হয়ে গেছে কৌণিক ভরবেগ, তার মানে ওইটার 2 নাম্বারটা এখানে 1 নাম্বারে চলে আসছে। ওইখানে দ্বিতীয় স্বীকার্যের নাম ছিল শক্তি স্তর, এখানে হয়ে প্রথমটার নাম ছিল শক্তি স্তর, ওটা এখন দ্বিতীয় নাম্বার হয়ে গেছে। তাহলে কি বুঝলাম, 1 আর 2 জায়গা পরিবর্তন করে ফেলছে। 3 নাম্বারটা দেখো, 3 নাম্বারটা নামই বদলাই ফেলছে। 3 নাম্বারে ওইখানে ছিল বর্ণালী সৃষ্টি, এখানে আছে কি কম্পাঙ্ক। এই তো একটা ভেজালে পড়ে গেলাম। কি ভেজালে পড়ে গেলাম? আগামীকালকে পরীক্ষাতে বা তোমরা কেমিস্ট্রি যখন পরীক্ষা দিচ্ছ তখন তো কোনো সমস্যা হওয়ার কথা না, কারণ তুমি তো জানোই কোন বই থেকে কোশ্চেন করছে, লেখা থাকে যে ওখানে তো সুন্দর করে লেখাই ছিল, তোমরা জানতা কোনটা ক্লাস হয়েছে। এখন ধরো সামনে যে আমাদের মডেল টেস্ট হবে, সেই মডেল টেস্টে তো সবসময় লেখা থাকবে না যে ফিজিক্স কেমিস্ট্রি আলাদা। তোমরা রিভিউ এক্সাম দিচ্ছ না, সব তো খিচুড়ির মতো মিক্সড করা থাকে কোশ্চেন। তাহলে বুঝবা কি হয়, ধরো এরকম একটা প্রশ্ন আসলো যে নিচের কোনটা বোরের প্রথম স্বীকার্য, তাহলে পরীক্ষাতে আসলে বুঝবা কি হয় যে এটা কি প্রথম, এটাকে কেমিস্ট্রি থেকে অ্যান্সার করতে হবে নাকি ফিজিক্স থেকে অ্যান্সার দিতে হবে? বলো। এক ক্লাস থেকে জিজ্ঞেস করলাম ভাইয়া বুঝবা কেমনে, বলতেছে ভাই এটা বোঝা তো অনেক সোজা। আমরা কি করব, আমরা দেখবো হচ্ছে ফিজিক্সে তো 20টা কোশ্চেন আসার কথা, কেমিস্ট্রিতে 24টা কোশ্চেন আসার কথা, তাহলে আমি গুনবো, গুনা গুনা দেখলেই তো হয়ে যাচ্ছে। আমি যদি দেখি ফিজিক্সে 20টার জায়গায় 19টা আছে, তাহলে এটা ফিজিক্স থেকে আসছে। আমি গুনা দেখলাম এটা কেমিস্ট্রিতে 25টার জায়গায় 24টা আসছে, তাহলে এটা কেমিস্ট্রি থেকে আসছে। অনেক ভালো বুদ্ধি না? এখন তুমি বলো পরীক্ষার হলে বসে বসে এটা কি গোনা সম্ভব যে কোন জায়গা থেকে কয়টা কয়টা প্রশ্ন আসছে? জীবনে সম্ভব না। আবার আরেকজন বলতেছে ভাইয়া এটা কোনো ভালো বুদ্ধি না, আরেকটা ভালো বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমরা কি করব, আমরা করব হচ্ছে যে আগের প্রশ্নটা কি আছে, যে এই প্রশ্নটা যেটা ছিল তার আগের প্রশ্নটা কি আছে, আগের প্রশ্নটা যদি ফিজিক্স থেকে হয় তাহলে ফিজিক্স, আগের কোশ্চেনটা যদি কেমিস্ট্রি থেকে হয় তাহলে কেমিস্ট্রি। সহজ বুদ্ধি না? এখন আমি বললাম তাহলে বলো তো আমাকে, আগের প্রশ্নটা আছে হচ্ছে ইংলিশ, আর পরের কোশ্চেনটা আছে হচ্ছে সাধারণ জ্ঞান।
তুমি এটা কি হিসাবে তাকাবা, ইংলিশ নাকি সাধারণ জ্ঞান? এমন তো হইতে পারে, তাই না? তুমি তো দেখছোই আগের প্রশ্ন পরের প্রশ্ন কি একরকম হবে এমন কোনো ঠিক আছে? এমন হইতে পারে এটা 1 নাম্বার কোশ্চেন আছে তোমার প্রশ্ন সেটের মধ্যে, উপরে লেখা আছে মেডিকেল ভর্তি পরীক্ষা 2000, এখন 20 থাকবে না 21 থাকবে এটা আমি শিওর না, মেডিকেল ভর্তি পরীক্ষা এত এত। ওকে, তাহলে এটা বোঝার জন্য একটা অপশন হচ্ছে আমরা দেখব অপশন কি আছে। দেখো আমাদের 4টা অপশন থাকে এবং 4টা অপশনের মধ্যে আমি দেখলাম আমাদের এখানে 3টা নাম থাকবে, তাহলে অবশ্যই আমি যদি দেখি 3 নাম্বার নামের জায়গায় কম্পাঙ্কের কথা বলা আছে, কম্পাঙ্কের কথা বলা আছে, তাহলে আমি বুঝবো এটা ফিজিক্স থেকে আসছে। আর আমি যদি দেখি বর্ণালীর কথা বলা আছে তাহলে আমি বুঝবো কেমিস্ট্রি থেকে আসছে। একজন ঠিক উল্টা বলছে, একজন বলছে বর্ণালী থেকে আসে, বর্ণালী থাকলে বুঝবো ফিজিক্স থেকে, না তুমি উল্টা বলছো। কনসেপ্ট ঠিক আছে, বর্ণালী থেকে আসলে বা থাকলে আমরা বুঝবো এটা তেলে হয়ে গেল। দেখো ভেতরে যে বর্ণনা কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে আরেকটা জিনিস পড়বা এখান থেকে পড়বা হচ্ছে, তাহলে ভেতরে পড়া আর আলাদা করে পড়া দরকার নেই। প্লাঙ্কের যে ধ্রুবক, এটাও কেমিস্ট্রি থেকে মুখস্থ করার কথা, যদি করে না থাকো তাহলে আজকে আরেকবার করে ফেলবা। ওকে, এরপর আসে হচ্ছে গাণিতিক উদাহরণ। তো এই চ্যাপ্টার থেকে আসলে 2-3টা নিয়মের বেশি গাণিতিক উদাহরণ তোমার সলভ করার দরকার নেই, তেমন একটা ভর্তি পরীক্ষাতে আসার মতো নাই। বেশিরভাগ অঙ্কই ক্যালকুলেটর ছাড়া করা যায় না। তো এই অঙ্কটা চাইলে আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি। গাণিতিক উদাহরণ 9.1। ওকে, আচ্ছা কোশ্চেনটা আমার সাথে পড়ে দেখো। ক্লাস আটকায় যাচ্ছে, আটকে যাওয়ার তো কথা না, এতক্ষণ তো ঠিক ছিল। দেখো তো এবার ঠিক আছে কিনা। এক কাজ করো, ক্লাস যদি আটকে যায় তাহলে এক কাজ করো, তুমি একটুখানি কষ্ট করে ভিডিও মানে ক্লাসটা থেকে বের হয়ে গিয়ে নতুন করে আবার ক্লাসে আসো, তাহলে এই প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা। ওকে, আশা করি এতক্ষণে ঠিক হয়ে গেছে। আচ্ছা তাহলে কি বলছিল, একটি হাইড্রোজেন পরমাণু, আমার সাথে একটু পড়ে দেখো। একটি হাইড্রোজেন পরমাণু উত্তেজিত অবস্থা থেকে ভূমি অবস্থায় আসলে যে ফোটন নিঃসরণ করবে তার কম্পাঙ্ক কত হবে? যে ফোটন নিঃসরণ করবে কথাটা মানে হচ্ছে যে শক্তি নিঃসরণ করবে আর কি, ফোটন হচ্ছে শক্তি হিসেবে বের হচ্ছে আর কি। তাহলে উত্তেজিত অবস্থা আর ভূমি অবস্থা এই দুটা মানে কি বলতো? পরমাণুর ভেতরে থাকে হচ্ছে নিউক্লিয়াস, এটা হচ্ছে পরমাণুর ভেতরে, নিউক্লিয়াসের মধ্যে কে কে থাকে? প্রোটন। পরমাণুর ভেতরে কি কি থাকে? প্রোটন আর হচ্ছে নিউট্রন। পরমাণুর বাইরে কে থাকে? পরমাণু বলতেছি নিউক্লিয়াসের বাইরে কে থাকে? কক্ষপথে ইলেকট্রন। তো হাইড্রোজেনের বাইরে কক্ষপথ হচ্ছে একটা, তাহলে হাইড্রোজেনের যে ইলেকট্রনটা আছে সেইভাবে এখানে থাকার কথা। সে কি করে মাঝে মধ্যে বাইরে থেকে শক্তি নেয়, সে শক্তি নিয়ে তারপর সে কি করে, সে এই যে বাইরে আরেকটা কক্ষপথ সে তৈরি করে, সে এই কক্ষপথে লাফ দিয়ে অনেক সময় চলে আসার চেষ্টা করে। সে কি করে, তাহলে তার নিজের অবস্থান থেকে লাফ দিয়ে কি করে, লাফ দিয়ে চলে আসে হচ্ছে সে একটা কক্ষপথ দূরে চলে আসে। এটাকে বলা হচ্ছে উত্তেজিত অবস্থায় সে কি করছে, বেশি উত্তেজনার চোটে লাফ দিয়ে অন্য কক্ষপথে নিজের জায়গা ছাইরা অন্য জায়গায় চলে আসছে, এটাকে বলে উত্তেজিত অবস্থায়। তো আবার তার কি হয়, এখানে থাকতে বেশিক্ষণ ভালো লাগে না, সে আবার কি করে, ওই যে অতিরিক্ত শক্তিটা সে নিছিল সেই শক্তিটা বিকিরণ করে সে আবার লাফ দিয়ে নিজের জায়গায় চলে আসে। এই যে যে হাইড্রোজেনের নিজের জায়গা, এটাকে বলা হচ্ছে ভূমি অবস্থা বা ভূমি অবস্থার শক্তি অথবা ভূমি অবস্থার ব্যাসার্ধ, এই অবস্থাটাকে বলা হচ্ছে ভূমি অবস্থা। তাহলে হাইড্রোজেনের ভূমি অবস্থা যা এবং প্রথম কক্ষপথ একই, বুঝতে পারছো? হাইড্রোজেনের ভূমি অবস্থা এবং প্রথম কক্ষপথ একই, অনেক সময় প্রথম কক্ষপথ দিয়েও বলে, অনেক সময় ভূমি অবস্থার কথাও বলে, জিনিসটা সেম। তো সে কি করলো, তাহলে উত্তেজিত অবস্থা থেকে লাফ দিয়ে শক্তি ত্যাগ করে সে ভূমি অবস্থায় চলে আসলো। তো তোমাদের কাছে জানতে চাইছে এই যে তার শক্তিটা বের হচ্ছে, এই শক্তিটা কত হার্জের কম্পাঙ্ক তৈরি করবে? ওই যে বর্ণালী তৈরি হয় কম্পাঙ্ক থেকে, তাহলে কত হার্জের কম্পাঙ্ক সে বের করবে? তো তুমি আমাকে একটু বলো তো। আমরা তো জানতাম এখানে এককটা কিসে দেওয়া আছে, দেখছো ভূমি অবস্থার শক্তি কিসে দেওয়া আছে, -3.4 ইলেকট্রন ভোল্ট, -13.6 ইলেকট্রন ভোল্ট, দুইটা এককই দেওয়া আছে হচ্ছে ইলেকট্রন ভোল্টের শক্তির এককটা। তাহলে শক্তির এককটা যদি এরকম থাকে যে মাইনাস ইলেকট্রন ভোল্ট, তাহলে আমরা একটা ফর্মুলা জানতাম যে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁹ জুল। তার মানে আমাকে যদি কখনো ইলেকট্রন ভোল্ট থেকে জুলে বের করতে বলে তাহলে কিন্তু আমি এই মান দিয়ে গুণ করেই বের করতে পারি।
তাহলে আমার যদি এরকম কোন সিস্টেম থাকতো, আমাদের তো এটা বের করতে বলছে কিসে, হার্টজে না, কম্পাঙ্কের একক কি, কম্পাঙ্কের একক তো হার্টজ। তাহলে আমার যদি এমন কোন সিস্টেম থাকতো যে ইলেকট্রন ভোল্ট থেকে লাভ দিয়ে হার্টজে বের করা যায়, তাহলে কিন্তু আমি এই অঙ্কটা খুব দ্রুত ক্যালকুলেটর ছাড়া করতে পারতাম। এটা বইতে সরাসরি নাই, কিন্তু আমি তোমাকে বলে দিচ্ছি এটা কিন্তু এরকম একটা জিনিস আছে। দেখো তো এই জিনিসটা তোমরা এর আগে কখনো দেখছো কিনা। 1 ইলেকট্রন ভোল্ট সমান সমান 0.24 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। এইটা বইতে সরাসরি কোথাও পাবা না, কিন্তু এই অঙ্কটার জন্য তুমি যদি এই জিনিসটা ছোট্ট করে মনে রাখো, তাহলে দেখবা দ্রুত মানে এক লাইনের মধ্যে অঙ্ক শেষ, কোনো ক্যালকুলেটর তো লাগবেই না কোনোদিনও। আসো তাহলে আমাদের কি বলছে যে উত্তেজিত অবস্থা এবং ভূমি অবস্থার শক্তি যথাক্রমে এত এত। তাহলে আমাদের কি করতে হবে, যে শক্তি দুইটা কক্ষপথেরই শক্তি দেওয়া আছে, তাহলে আমাদের কি করতে হবে, দুইটা কক্ষপথের শক্তির বিয়োগফলটা বের করতে হবে। যে পরিমাণ শক্তি বের হয়ে গেছে সেটা কি হবে, বেশি শক্তি থেকে কম শক্তিটা বাদ দিলেই পেয়ে যাব। বলো তো এই দুইটা মাঝখানে বেশি শক্তিটাকে আর কম শক্তিটাকে। দেখে মনে হবে যে ফার্স্টেই যে 13.6টা বড়, 3.4টা ছোট, কিন্তু আসলে ঘটনা ঠিক উল্টা, মাইনাস আছে না। তাহলে এখানে বেশি শক্তি হচ্ছে -3.4, কম শক্তি কোনটা, -13.6। আসো আমরা একটু হিসাব করি। তাহলে আমাদের শক্তির পার্থক্যটা আগে দরকার। তাহলে কতটুকু শক্তি পাইছি, সেটা হচ্ছে দুইটা শক্তির বিয়োগফল। বিয়োগফল কি, বড় মান থেকে আমরা ছোট মান বাদ দিব, এইভাবে মনে রাখবা। বড় মান থেকে আমরা ছোট মান বাদ দিব। আসো দেখি বিয়োগ করতে পারি কিনা, শিখছি কিনা আমরা। -3.4, ওকে, মাইনাসে মাইনাসে প্লাস। একটু আস্তে আস্তে করি, ক্লাসে আজকে বেশি সময় লাগবে না, ধীরে ধীরে শিখে নাও। তাহলে -3.4 থেকে +13.6, এটা যোগ বিয়োগ করলে কত হবে বলতে পারবা? এটা যোগ বিয়োগ করলে আসে 10.2। 10.2 ইলেকট্রন ভোল্ট। ওকে, আমার আবার একটা স্বভাব হচ্ছে জিনিসগুলাকে মানে একটা সাইজ মতো না দেখলে ভালো লাগে না। আমি 10.2 কে ধরে নিব হচ্ছে সবসময় 10, আমার হিসাব হচ্ছে 10 দিয়ে। 0.2 যেখানে ইচ্ছা সেখানে যাক, আমার 10.2 নিয়ে 0.2 নিয়ে আমার কোনো হিসাব নিয়ে মাথা ব্যথা নাই। তাহলে তুমি দেখো আমরা তো একটু আগে পড়ছিলাম, কার কার মনে আছে, এখন লেখা আছে 1 ইলেকট্রন ভোল্ট সমান হচ্ছে 0.24 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ, ছিল না? তাহলে 10 ইলেকট্রন ভোল্ট সমান কত হবে, 10 ইলেকট্রন ভোল্ট সমান হবে কি 10 ইন্টু 0.24 ইন্টু 10 টু দি পাওয়ার 15 হার্টজ। এই তো ঝামেলা শেষ। এখন বলা ভাইয়া তাহলে ঝামেলা তো আসলে শেষ না, ঝামেলা তো আসলে শুরু। এইসব নিয়ম কারণ আপনার থেকে আমি অনেক ভালো পারি। আমি পাই না কোনটা, আমরা পাই না হচ্ছে ক্যালকুলেটর ছাড়া এখন হিসাব করবো কেমনে। আগে কি করতাম, 2 + 2 = 4, ক্যালকুলেটরে টিপা দেখে থাকতাম আসলে ঠিক আছে কিনা 2 + 2 = 4, নাও হইতে পারে অনেক সময়। তো এখন আমি হিসাব করবো কিভাবে। তো আজকে দেখবো এই লেকচারে যে এইরকম হিসাব পাওয়ার প্লাস হচ্ছে এরকম মানের হিসাব অনেকগুলো আসবে। তো মনে রাখবো কিভাবে, মনে রাখার জন্য আমার একটা বাংলা কথা মনে রাখবো অলওয়েজ। মনে রাখবা, মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। কথা মনে থাকবে, মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। তাহলে এটা হচ্ছে একটা মান, এটা হচ্ছে একটা মান, ওকে, এটার সাথে এটা হিসাব হবে। আর পাওয়ার আছে একটাই, তাহলে পাওয়ারের কি কোনো হিসাব আছে? ওর দিন দুনিয়াতে আর কোনো হিসাব নিকাশ নেই, ওর ডিরেক্ট বসে যাবে। তাহলে 10 টু দি পাওয়ার 15। তাহলে আমি আর কিছু না পারলেও পাওয়ার তো অ্যাটলিস্ট পারবো 10 টু দি পাওয়ার 15। এখন হিসাবও আমরা পারবো। তাহলে আমরা কি করবো, মানের সাথে মানের হিসাব। তাহলে আমরা কি করব, 10 ইন্টু 0.24, তাহলে আমাদের কত হবে 2.4। এই তো আমাদের হিসাব চলে আসলো। তোমরা কি করো, পরীক্ষাতে আবেগের চোটে 10 এর সাথে 10 টু দি পাওয়ার 15 এর গুণ করতে যাও, এরকম কোনো হিসাব করা দরকার আছে? হিসাব কি, মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। ওকে, বুঝতে পারছো? তাহলে পারবা। আমি এখানে বৈশা বৈশা কষ্ট করে অঙ্কগুলা পড়াইতেছি, এরা হিসাব করতেছে যে মডেল টেস্টে বই দেওয়া হবে কিনা, জিকে বই দেওয়া হয়েছে কিনা। সারাদিন করোটা কি তাহলে? তোমরা অফিসের কাজকর্ম যদি ক্লাসে একজন আরেকজনের সাথে আলোচনা করো, সারাদিন কি করো? তাছাড়া আমাদের অফিসে যে ফোন নাম্বার দেওয়া আছে, তাহলে এই ফোন নাম্বারটা কেন দেওয়া আছে, যে কোনো প্রবলেম হলে তো এখানে জানানোর কথা। তোমার বই কবে দিবে না দিবে অন্য স্টুডেন্ট কেমনে জানে, আমি তো বুঝলাম না। কারণ এক ব্যাচে এক এক সময় দেওয়া হয়, কারণ একসাথে তো এখন কোভিড এর কারণে অনেক ভিড়, একসাথে যদি সবাইকে ডাকি এত স্টুডেন্ট ভিড় লেগে যাবে। কথা ক্লিয়ার? মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। আর তোমরা মানের সাথে জিকের বইয়ের হিসাব করতেছো এখন। কয়দিন পরে বলবো ভাই যে দশমিকের গুণ ভাগ কিছুই পারি না। এই যে আমি যে নিয়মটা বলে দিলাম, এটা তো শুধু এই অঙ্কের জন্য না, তুমি যে কোনো একটা দশমিকে মানে এরকম পাওয়ারওয়ালা জিনিসের হিসাব এইভাবে করবা, যে মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। একজন জিজ্ঞেস করছো 1 ইলেকট্রন ভোল্ট এটা কেন হইলো,
এটা কেন হয়েছে এটার ব্যাখ্যার জন্য তোমাকে প্রমাণ পড়তে হবে। আমরা কি প্রমাণ পড়ি না প্রমাণের লাস্টের লাইনটা পড়ি? প্রমাণের যে সামনে দেখবা যে সামনে ব্যাখ্যা করে লেখা আছে তোমাদের বইতে। আমাদের তো প্রমাণ শেখার দরকার নেই যে 1 ইলেকট্রন ভোল্ট সমান এত এত এত। এটাও তো আমরা প্রমাণ আছে, এটা তো আমরা প্রমাণ শিখি নাই, মান মুখস্থ করে ফেলছি। ওকে, তাহলে দেখো যে চমৎকার করে অ্যান্সার মিলে গেছে। 2.46 10 to the power 15। 2.46 মানে আমরা যদি 10.2 দিয়ে হিসাব করতাম তাহলে ওই 46 ঠিক মতো মিলে যেত। আমার এত দরকার নেই, আমার তো পারফেক্ট মান দরকার নেই, এতটুকু পারলে আমি খুশি। তো যারা জিজ্ঞেস করতেছিল ভাইয়া এই মানগুলো কিভাবে আসছে, দেখো সবগুলা মানেরই ব্যাখ্যা আছে। যে তোমাদের দেখবা পরের পাতাতে শক্তির রাশিমালা, ব্যাসার্ধের রাশিমালা আছে। ফিজিক্সের ক্ষেত্রে তো এখন তো আমাকে বলবে না যে হাইড্রোজেনের প্রথম কক্ষপথে শক্তির রাশিমালা প্রতিপাদন করে দেখাও, তাহলে তোমাকে 10 নাম্বার দিয়ে দিবে একবারে, এক কোশ্চেনে 10। এরকম তার মেডিকেলে ভর্তি পরীক্ষাতে আসবে না। আসবে কেমনে বলো? এই যে শক্তির রাশিমালা নিচের কোনটা ঠিক, শক্তির রাশিমালার মান কত নিচের কোনটা, এমনি আসবে। তাহলে আমি কি শুধু শুধু পুরো ব্যাখ্যা পড়তে চাইবো না, আমি কি করব, আমি হচ্ছে শুধুমাত্র মানগুলা পড়বো। তাহলে দেখো এই যে শক্তির রাশিমালা, এই যে শক্তির রাশিমালা, দেখো তো মানটা পারো কিনা, এটা সবার পারার কথা। কত ছিল? E1 মানে হচ্ছে -13.6। ওই যে আমি তোমাকে বলছিলাম না প্রথম কক্ষপথের শক্তি, প্রথম কক্ষপথের শক্তি হচ্ছে 13.6। ই মানে হচ্ছে এনার্জি বোঝায়। আর এই প্রথম কক্ষপথকেই ভূমি অবস্থার শক্তি বলে। একটু আগে আমি এটা বলছিলাম, এই যে ভূমি অবস্থার শক্তি আর প্রথম কক্ষপথ একই কথা। ওকে, ঠিক একই রকম ভাবে এই প্রথম কক্ষপথের একটা ব্যাসার্ধ আছে। কত? সেটা হচ্ছে আর 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 মানে হচ্ছে রেডিয়াস, ব্যাসার্ধ। এটা কত? এটা হচ্ছে 0.53 অ্যামস্ট্রং। পরীক্ষা হলে অ্যামস্ট্রং না থেকে মিটার দিয়েও থাকতে পারে। মিটার দিয়ে থাকলে কত হবে? মিটার দিয়ে থাকলে হবে 10 to the power -10। ওকে, তাহলে এই পুরো পাতা থেকে দুইটা মান পড়বা, আর এখান থেকে জানা দরকার দিয়ে দেখো লেখা আছে। 1 নাম্বার লাইনটা পড়বা, 2 3 4 ওইরকম মনে রাখা দরকার নাই। এই তিনটার মান মুখস্থ করতে গেলে তোমার নিজের নামই মনে থাকবে না। দেখছো এটা কত কঠিন সমীকরণ, এটা দরকার নেই, শুধু 1 নাম্বারটা পড়বা। 1 নাম্বারটাতে কি বলছে আমার সাথে পড়ে দেখো। অনুমোদিত কক্ষগুলোতে স্থায়িত্বকাল হলো কত? 10 to the power -8 সেকেন্ড। ওই যে আমি তোমাকে বলছিলাম হাইড্রোজেন কি করে, শুধু হাইড্রোজেন না সবাই এই কাম করে, যে কি করে সে নিজের অবস্থানে না থেকে কি করতে চায়, সে লাফালাফি করতে চায়, অন্য কক্ষপথে যেতে চায়, যায় আবার তার আবার ভাল লাগে না, যে আবার কি করে সে আবার আগের জায়গায় চলে আসে, এটুকু সে আসতে থাকে, যেতে থাকে, এদিক সেদিক ঘোরাঘুরি করতে থাকে। কতক্ষণ থাকে? এইটাই হচ্ছে সেই মানটা, কতক্ষণ থাকে? 10 to the power, এই কই গেল, এই যে 10 to the power -8 সেকেন্ড, এতটুকু সময় ধরে সে থাকে আর কি। ওকে, তাহলে এই শক্তির রাশিমালাগুলো আমাদের কেন লাগবে? কারণ লাগবে হচ্ছে সরাসরি ভর্তি পরীক্ষাতে আসবে হাইড্রোজেনের প্রথম কক্ষপথের শক্তি কত, হাইড্রোজেনের প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, শিখলা। আর কোথায় লাগবে? আর এটা দিয়ে ম্যাথ করা যায়। আসো আমরা ম্যাথ করব। এই ম্যাথটা শুরু করার আগে বলে নিই ম্যাথের ইম্পর্টেন্স কতটুকু। এই ম্যাথটা মেডিকেলের ভর্তি পরীক্ষাতে তো আসেই। এই ম্যাথটা সবচেয়ে বেশি আসে কি জানো? স্থায়ী কক্ষপথ কি প্রথমটা নাকি? হাইড্রোজেনের ক্ষেত্রে স্থায়ী কক্ষপথ প্রথমটা, হাইড্রোজেনের তো কক্ষপথ আছে একটা। যাই হোক, হাইড্রোজেনের মানে মেডিকেল মানে এটা সবচেয়ে বেশি আসে কোথায়? এটা সবচেয়ে বেশি আসে হচ্ছে ঢাকা ভার্সিটি আছে না, ঢাকা ভার্সিটিতে আগে তো নিয়ম ছিল হচ্ছে 120 নাম্বারে এমসিকিউ হবে, প্রতি সাবজেক্টে 30টা করে প্রশ্ন থাকতো। তো কি হইতো, দেখা যেত যে প্রতি বছরই এটা হয় ফিজিক্সে আসতো না হলে কেমিস্ট্রিতে আসতো। এক বছর ফিজিক্সে আসলে পরের বছর কেমিস্ট্রিতে, তারপরের বছর আবার ফিজিক্সে, এরকম করে ঘুরে হচ্ছে সব মানে ঘুরায় পেঁচা খালি এক বছর পর পর এটা আসতেই থাকতো। এখন অবশ্য একটু পরের কোশ্চেনের প্যাটার্ন চেঞ্জ হয়েছে, রিটেন আসছে, অবজেক্টিভের সংখ্যা কমে গেছে, তারপরে এই জিনিসটা ইম্পর্টেন্ট। তো এই জিনিসটা দেখো এইখানে একটা নিয়মে করছে, এইখানে ওই যে যেই সমীকরণ তোমাদের না করছিলাম, যে সমীকরণ দিয়ে করছে আর যেই নিয়মে হিসাবটা করছে, এই নিয়মে যদি তোমাকে পরীক্ষার হলে শুধু ক্যালকুলেটর না একটা ল্যাপটপ দিয়েও পরীক্ষা হলে বাসায় দেওয়া হয়, তারপরেও তুমি এটা 1 ঘন্টার মধ্যে এক অঙ্ক শেষ করে আসতে পারবে না আমার মনে হয়। তাহলে আমরা এটা এই নিয়মে করতে যাব না। কোশ্চেনটা কি ছিল আমাদের, দেখো তো আমরা তাহলে কেমনে করব। হাইড্রোজেন পরমাণুর প্রথম বোর কক্ষপথের ব্যাসার্ধ কত, ভূমি অবস্থার শক্তি কত। এখন তোমাকে পরীক্ষায় বলছে যে বলো প্রথম কক্ষপথের ব্যাসার্ধ কত, ভূমি অবস্থার শক্তি কত, অঙ্ক দিয়া তোমাকে বের করতে বলছে। অঙ্ক দিয়া করলে কি মান আলাদা হয়ে যাবে? মান তো একই থাকবে। দেখো 0.53 অ্যাংস্ট্রম হয়েছে, শক্তি কত? -13.6 ইলেকট্রন ভোল্ট। অঙ্ক দিয়ে আসুক, ডিরেক্ট আসুক, তোমাকে কি করতে হবে? ডিরেক্ট মান দেখাই দিতে হবে, ভেজাল শেষ। প্রথম অবস্থা আমি মুখস্থ পারি, দুনিয়াতে সব জায়গায় একই রকম। এখন পরীক্ষা হলে আবার তুমি এটা চিন্তা করো না রাগ করে আবার চিন্তা করো না আমার টিচার তো করতে দিছে, তার তো মন খারাপ হবে, আমি না এটা পুরাটা কইরাই তারপর দেখো।
কিন্তু তোমার তো এটা রিটেন পরীক্ষা না, অবজেক্টিভ। তুমি কইরা দেখছো না, পাশের জনটা দেখে দেখে অ্যান্সার দাগাইছো, এটা কেউ দেখতে যাবে? তো দেখার কোনো সুযোগ নেই, তুমি যেখান থেকে পারো অ্যান্সার দাগাইলে হবে, বুঝছো না? তাহলে রাগ করো না পরীক্ষার সময়, যেটা আছে সেটা মুখস্থ করে দাগাই দিবা প্রথম কক্ষপথ, কিন্তু সবগুলো আবার মুখস্থ করতে যাও না। এখন তুমি কয়টা মুখস্থ করবা? কিন্তু দেখো পরীক্ষা হলে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম সবই আসছে। এই দেখো দ্বিতীয় কক্ষপথ চলে আসলো, এই যে দ্বিতীয় কক্ষপথ, এই যে তৃতীয় কক্ষপথ। এখন যদি সবই মুখস্থ করতে যাই তাহলে তো আবার ঝামেলা আছে, এত তো জীবনও মুখস্থ থাকবে না। তাহলে আমরা কি করবো? আমরা একটা ছোট্ট টেকনিক খাটাবো, এটা খুবই কমন জিনিস, যারা ক্লাস করতেছে সবাই অলরেডি জানো আই হোপ। জিনিসটা হচ্ছে, কেউ যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানে হাইড্রোজেনের, কেউ যদি প্রথম কক্ষপথের ব্যাসার্ধ জানে, তাহলে সে যে কোনো কক্ষপথের ব্যাসার্ধ শক্তি বের করতে পারবে। কিভাবে? En মানে হচ্ছে nতম কক্ষপথের শক্তি কত? E1 divided by n square Rn R1 into n square, কমন সূত্র। তপন স্যার বই খুললেই দেখবে এইভাবে করছে। বুঝতে পারছো? তাইলে এটার মধ্যে মান বসাতে হবে। আসলে তোমাকে একটু মান বসানো শিখাই দিই। তোমরা তো বলবা যে ভাই এটা তো আমি আগে থেকে জানি, আমার ঝামেলা কোথায়? আমার ঝামেলা ওই যে যেটা বলছিলাম, হিসাব। দেখো মেডিকেলে ভর্তি পরীক্ষাতে এমন কোনো অঙ্ক আসে না যেটা নিয়ম নিয়ে কোনো ঝামেলা আছে। বুয়েট, ঢাকাবাসী ধরো চিন্তা করে বাই করতে হয় আসলে এমনি হবে কিনা, কারণ একটুখানি পেঁচায় যায়, সরাসরি বই থেকে তুলে দেয় না। এখানে কি করবে? সরাসরি বইয়ের এক ফর্মুলাতে করা যাবে এরকম জিনিস দিয়ে দিবে। আমরা ঝামেলা করবো কোথায়? হিসাবে। তো একটা প্র্যাকটিস করে দেখি আমাদের হিসাব মিলাইতে পারি কিনা। প্রথমটাই করি আমরা, চলো আমার সাথে করে দেখো পারো কিনা। হাইড্রোজেন পরমাণুর দ্বিতীয় কক্ষের শক্তি বের করতে বলছে। ওকে, দ্বিতীয় কক্ষ বের করব, শক্তি বের করব। দ্বিতীয় কক্ষের শক্তি বের করার জন্য আমাদের কি বের করতে হবে? তাহলে E2 বের করতে হবে। E2 তাহলে বের করবো কেমনে আমরা? E1 বাই n স্কয়ার। n স্কয়ার মানে হচ্ছে 2 স্কয়ার। 2 স্কয়ার কোথা থেকে পাইছি? যত তুমি কক্ষপথ বলবে n এর মান হচ্ছে তত। E1 এর মান কত? মাইনাস, তাহলে 13.6। 2 স্কয়ার মানে হচ্ছে 4। এই তো একটা ঝামেলা পড়ে গেল। আমার কি করতে হবে? এবার দশমিকের ভাগ করতে হবে। এটার জন্য আমার একটা বুদ্ধি আছে, যে এতক্ষণ তোমাকে শিখাইছি হচ্ছে পাওয়ার ওলা জিনিস কেমনে হিসাব করতে হয়, এবার তোমাদের শিখাই দশমিকেরটা কেমনে হিসাব করতে হয়। দশমিকের জন্য আমার বুদ্ধি হচ্ছে, আমি যেভাবে করি, যে আমি চিন্তা করব দুনিয়াতে আসলে কোনো দশমিক নাই, আমার সুবিধা যেমন হয় আর কি। দুনিয়াতে হবে, দুনিয়াতে কোনো দশমিক নাই। দুনিয়াতে যদি কোনো দশমিক না থাকতো তাহলে এই সংখ্যাটা কেমন হতো? এই সংখ্যাটা এরকম হতো না, 136। এটাকে আমাদের সিম্পলি 4 দিয়ে ভাগ করতে হতো। ওকে, মজা করে করি আমরা এটা। 3 4 হবে হইলো 12, হাতে 1 16, 4 4 হইলো 16। ওকে, এরকম আমাদের হওয়ার কথা ছিল। কত হওয়ার কথা ছিল? 34। তাহলে আমি মনে করলাম এটা হবে হলো 34। কিন্তু দুনিয়াতে এত সহজ না, দুনিয়াতে এত সহজ না, দুনিয়াতে অনেক ঝামেলা। তো আমাদের দশমিকটা আসলে চিন্তা করতে হবে। আমি দশমিকটা চিন্তা এখন করব। কত ঘর পর দশমিক আছে? 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর। তাহলে কত হলো? 3.4 ইলেকট্রন ভোল্ট। এই তো হয়ে গেল। তোমাকে এটা ভেঙে ভেঙে বলার উদ্দেশ্য এটাই যে আমি কিন্তু আসলে তোমাকে নিয়মটা শেখাচ্ছি, যে দশমিক দিয়ে কেমনে গুণ ভাগ করতে হয়। হলো? তাহলে 3.4 ইলেকট্রন ভোল্ট। এখন ঝামেলাটা হইলো, কার কার পুরানো বই আছে? যাদের পুরানো বই তাদের অ্যান্সার দেখো এরকম ছিল, তাদের এতটুকু পর্যন্ত অ্যান্সার ছিল জুল এককে, জুল। আর আমাদের নতুন বইতে, এটা জাস্ট 2020 সালে যে বইটা আছে, সেই বইতে ইলেকট্রন ভোল্টও পাশে আবার পরের বইতে লিখে দিছে। টিচার কি করছে? উল্টা দিকে আগাইছে। প্রথমে জুল বের করছে কঠিনটা, তারপর বের করছে হচ্ছে এই জিনিসটা। এখন খেয়াল করলে দেখবা, ও একজন বলছে মাইনাস দিব কিনা, অবশ্যই মাইনাস দিব, তারা মাইনাসটা দিয়ে নি। এখন আমাদের কি করতে হবে? ইলেকট্রন ভোল্ট থেকে জুলে নিয়ে যেতে হবে। এটা কেমনে নিব? এটা নেওয়ার জন্য ওই যে আমাদের সিস্টেম ছিল 1 ইলেকট্রন ভোল্ট, কই যেন লিখছিলাম আমি এখানে, এই যে 1 ইলেকট্রন ভোল্ট সমান কত জুল? 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল। তাহলে আমাদের কি করতে হবে? এই যে আরেকটা সেলে লিখি, মাইনাস 3.4 ইলেকট্রন ভোল্টকে 1.6 ইনটু 10 টু দি পাওয়ার মাইনাস 19 জুল দিয়ে এটাকে আমাদের গুণ দিয়ে দিতে হবে, তখন আমরা জুল একক পাবো। ওকে, একজন বলতেছে ক্লাস 5 এর ম্যাথ, এই যে তুমি যে এবিসিডি লিখতেছো 1 2 3 লিখতেছো, এগুলো তো 1 2 এর জিনিস। আমাদের ক্লাস 5 এগুলো শিখাইছে যেন আমরা বড় হয়ে এগুলো অ্যাপ্লাই করতে পারি, বুঝছো না?
আচ্ছা, তাহলে আমাদের হিসাব কিরকম ছিল? হিসাব ছিল মানের সাথে মানের হিসাব, পাওয়ার সাথে পাওয়ার। বলো পাওয়ার কয়টা আছে? এটা একটু কালার চেঞ্জ করে লিখি, সুন্দর লাগবে দেখতে। আমাদের পাওয়ার কয়টা ছিল? পাওয়ার ছিল এই একটা। তাহলে মানের সাথে মানে হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। তাহলে আমাদের পাওয়ারের কোনো হিসাব নিকাশ নেই, সে বসে গেছে। তাহলে মানের সাথে মান, তাহলে 3.4 এর সাথে 1.6 টা আমাদের গুণ দিতে হবে। কেমনে গুণ দিব? ওই যে 3, 34, 16 গুণ দিতে পারো। তাহলে এটা কেমনে গুণ দিতে হয় তোমরা জানো? 544 সাথে আমি কষ্ট করে গুণ করলাম না, তুমি লিখলা এখানে 544। কয় ঘর পর দশমিক আছে? এক ঘর বললে কিন্তু হবে না। এই একটা, এই একটা, তাহলে 5.44 মাইনাস 5.44। দেখো অ্যান্সার এটা, এই যে মাইনাস 5.41। একটুখানি আমি কারচুপি করছি, এই জন্য কাছাকাছি হয়েছে, এক্স্যাক্টলি মিলে নেই। যাই হোক, তাহলে 5.44 বের করতে পারবো, এটাও বের করতে পারবো। একজন বলতেছে কখন কোন যে হবে কেমনে বুঝবো? আরে এখানে তো যে না, এটা তো হার্টস ছিল। হার্ট কম্পাঙ্ক চাইলে তুমি এটা বসাবে। যদি বলে কম্পাঙ্ক তাহলে নাও এইটা, এটা তো হার্ট যে না। আর যদি তোমাকে জুল শক্তি বের করতে বলে তাহলে এটা। একটা কম্পাঙ্ক একটা শক্তি, জিনিসটা তো আকাশ পাতাল তফাৎ। তাহলে আমি যা বলছি তো তখন কিছুই বুঝো নাই। কেন বুঝো নাই? তখন তোমরা কি করছো? জিকে বই পাইছো কিনা, মডেল টেস্টের বই পাইছো কিনা সেটা নিয়ে আলোচনা করছো। ওকে, তাহলে আশা করি আর কোনো প্রবলেম নাই। তৃতীয় কক্ষের জন্য ব্যাসার্ধ কত? আই হোপ তোমরা পারবা। তৃতীয় কক্ষের জন্য r1 ইন্টু n স্কয়ার মানে 3 স্কয়ার, এটাকে হিসাব করে ফেলতে হবে। আর এর মান হচ্ছে 0.53 অ্যাংস্ট্রম। 5.4 বের করা বুঝো নাই? 5.4 হচ্ছে কেমনে আসছে? 5.4 আসছে হচ্ছে, কই গেল আমার স্লাইডটা? 5.4 আসছে হচ্ছে 3.4 আর 1.6 কে আমি গুণ করছি। কেমনে গুণ করছি? দশমিক ছাড়া, তাহলে 544 আসে। আর এখানে তারপর তো দশমিক বসাইতে হয়, তাহলে কয় ঘর পর দশমিক আছে? এই যে 1.6 এর জন্য একটা ঘর, 3.4 এর জন্য একটা ঘর, তাহলে দুই ঘর। তাহলে দুই ঘর পরে বসাইছি, এক ঘর দুই ঘর, 5.44। আরেকজন আইছে 3.38 হচ্ছে বইয়ের অ্যান্সার। আমার অ্যান্সার কেন 3.4 আসলো? আমার অ্যান্সার 3.4 যে আসছে এটাই আমি অনেক খুশি। এটা যে অনেক কিছু আসে নাই, মাঝে মধ্যে এমনও হয় যে 1-2 হাজার অ্যান্সার মানে ডিফারেন্সও হয়ে যায়, তখন তো আমরা আন্দাজ করে বুঝে নিই যে এটা ঠিক আছে। কি একটা অবস্থা! এতদিন ক্লাস করার পর 3.4 আসছে অ্যান্সার, এটা নিয়েও তোমরা সন্তুষ্ট না, 3.38 লাগবে। আমি হতাশ। হ্যান্ড নোট পেয়ে যাবে, সমস্যা নেই। 3.4 যা আর 3.38 ও তা। তুমি হিসাব করে বের করতে পারবে না এটার মধ্যে পার্থক্য যে আসলে কত ছোট। এটা আন্দাজ করে নিতে হবে পার্থক্য কত, 0.02। ঠিক আছে, যাক এটা নিয়ে কথাবার্তা শেষ। আশা করি আর কারো কোনো প্রবলেম নাই। আসো নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। নিউক্লিয় বলের বৈশিষ্ট্য আমি আসলে এখান থেকে পড়বো না, আমরা কেউ এখান থেকে পড়বো না। তোমাদের মনে আছে আমাদের যে নিউটনের বলবিদ্যা আছে সেখানে বা তোমার কি ছিল? 4টা মৌলিক বল ছিল। একটা হচ্ছে সবল নিউক্লিয় বল, দুর্বল নিউক্লিয় বল, তড়িৎচুম্বকীয় বল, আরেকটা ছিল হচ্ছে মহাকর্ষ বল। তাহলে খেয়াল করে দেখো, আমাদের যখন ওই চ্যাপ্টারটা পড়ছি, তখন ওই চ্যাপ্টার যখন আমরা পড়ছি তখন আমাদের কম্পিউটার বুক যে ছিল না, কম্পিউটার বুকের মধ্যে দেখবা, মনে করে দেখো একটা পাঠ্যের মধ্যে 4টা বক্স করা ছিল, সবল, দুর্বল, তড়িৎচুম্বক, মহাকর্ষ। আমরা কি করতাম? প্রত্যেকের বৈশিষ্ট্যটা ওই বক্সের তুলনা করে পড়তাম। তাইলে তুলনা করে যদি পড়তে পারি তাহলে আমাদের কিন্তু একসাথে 4টা পড়া হয়ে যায়। তাহলে এই যে নিউক্লিয় বলের বৈশিষ্ট্য, এটা কখনোই আমরা এখান থেকে পড়বো না, এটা আমরা পড়বো হচ্ছে কম্পেনিয়ন বুকে। সংখ্যাকে আমি কম্প লিখে রাখলাম। কোন জায়গার কম্পেনিয়ন বুক? এই চ্যাপ্টারে পাবা? এই চ্যাপ্টারে পাবা না। এটা কোথায় পাবা? ফার্স্ট চ্যাপ্টারে, আমরা নিউটনিয়ান বলবিদ্যা যে চ্যাপ্টারটা আছে সেখানে গেলে পাবো। আমাদের আজকের পর থেকে সবসময় ওই জায়গা থেকে পড়বো। তো নিউক্লিয় বল তো দুইটা ছিল, সবল আর দুর্বল। বলতো এটা কোন নিউক্লিয় বলের কথা বলছে? সবলটা নাকি দুর্বলটা? এটা কি সবলটা নাকি দুর্বলটা সেটা আমাকে বলো। এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। কারণ দেখো এই বল অত্যন্ত তীব্র, এটা আকর্ষণ বল, দেখলে বোঝা যায় এটা হচ্ছে সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তাহলে তোমরা কি করবা? পাশে লিখে রাখবা, আমি যেভাবে লিখতেছি, সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। তার মানে আমাদের যে বলটা আছে সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। আমরা পরীক্ষাতে আবার দুর্বল মনে করে সবগুলো মিথ্যা দাগে দিব না, কিন্তু এটা সবল নিউক্লিয় বলের বৈশিষ্ট্য। পালা টালা যা আছে ফার্স্ট পেপার থেকে পড়বা। আসো তেজস্ক্রিয়তা, যেখান থেকে আমাদের অনেকগুলো প্রশ্ন আসছে। এখান থেকে যতটুকু মনে পড়ে আমার 5টা থেকে 4টা প্রশ্ন আসছে। তো সবচেয়ে কমন যে প্রশ্নটা আসছে, এটা তোমাদের কাছে আমার প্রশ্ন, বলো
তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? হেনরি বেকেরেল নাকি মাদাম কুরি? এটা তোমরা আমাকে অ্যান্সার দিতে থাকো। তেজস্ক্রিয়তার আবিষ্কারক কে? হেনরি বেকেরেল নাকি মাদাম কুরি? তেজস্ক্রিয়তার আবিষ্কারকের নাম কি? হেনরি বেকেরেল নাকি মাদাম কুরি? এটা আমাকে বলতে হবে। মাত্র দুইটা অপশন। একজন হেনরি বেকেরেল বলছে, একজন মাদাম কুরি বলছে। চমৎকার। মানে অপশন ছিল মাত্র দুইটা, তোমরা দুইটা অপশনই বলতেছো। চারটা থাকলে চারটাই বলতা। দেখো, তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকেরেল। মাদাম কুরি অনেক বিখ্যাত একজন মানুষ, অনেক জায়গায় তুমি তার নাম পাবা, বুঝছো? তোমার জিকে পড়তে গেলেও দেখবে মাদাম কুরি নাম লেখা আছে। কিন্তু মাদাম কুরি যত বিখ্যাত হোক, মাদাম কুরি কিন্তু তেজস্ক্রিয়তার আবিষ্কারক না। তেজস্ক্রিয়তার আবিষ্কারক হচ্ছে হেনরি বেকেরেল। এই দুইটা অপশনের মধ্যে আমাদের সবচেয়ে বেশি প্যাচ লাগে। তাহলে মাদাম কুরি, আগে শুনে নাও ইতিহাস, তারপর আমি বলতে দেখাচ্ছি। তাহলে মাদাম কুরি কেন এত বিখ্যাত? তাহলে হেনরি বেকেরেল যদি আবিষ্কার করে থাকে, তাহলে মাদাম কুরির নাম কেন বারবার এই জায়গায় সে জায়গায় আছে? কারণ হচ্ছে মাদাম কুরিরও অবদান আছে তেজস্ক্রিয়তা নিয়ে। আবিষ্কার হেনরি বেকেল করছে, ঠিক আছে, কিন্তু মাদাম কুরিও একটা জায়গাতে দেখছে। সে কি করছে? মাদাম কুরি এবং তার হাজবেন্ড হচ্ছে পিয়েরে কুরি। মাদাম কুরি এবং তার হাজবেন্ড পিয়েরে কুরি সর্বপ্রথম থোরিয়াম নামে একটা ধাতু আছে, নাম শুনছো? থোরিয়াম। সে এবং তার হাজবেন্ড সর্বপ্রথম থোরিয়ামের ভেতর এই জিনিসটা পর্যবেক্ষণ করেন। তাহলে আবিষ্কার করছিল হেনরি বেকেরেল, মাদাম কুরি এবং তার হাজবেন্ড থোরিয়ামের ভেতরে দেখছে। আরেকটা কি কাজ করছে, আরেকটা অবদান আছে মাদাম কুরি। তোমরা যে পড়ো না যে আলফা বিটা গামা রশ্মি আছে, আলফা বিটা এবং গামা রশ্মি যে দুনিয়াতে অবস্থিত আছে, এইটা সর্বপ্রথম মাদাম কুরি পরীক্ষা করে প্রমাণ করছেন। তার মানে মাদাম কুরির অবদান আসলে দুইটা। একটা হচ্ছে থোরিয়ামের ভেতর সে পর্যবেক্ষণ করছেন প্রথমবার। দুই নাম্বার হচ্ছে মাদাম কুরি আলফা বিটা এবং গামা রশ্মির অস্তিত্বটা দুনিয়াতে প্রমাণ করে দেখাইছেন পরীক্ষা করে। বোঝা যাচ্ছে? এই জন্য মাদাম কুরি এত বিখ্যাত। কিন্তু তোমাকে যদি এক কথায় বলে, তেলে বলো তো মাদাম কুরি কেন মাদাম মানে তেজস্ক্রিয়তা আবিষ্কারক কে? তাহলে তুমি বলবা হেনরি বেকেরেল। মাদাম কুরি অনেক কারণে বিখ্যাত। সে হচ্ছে একবার ফিজিক্সে নোবেল পাইছে, একবার কেমিস্ট্রিতে নোবেল পাইছে, প্রথম মহিলা হিসেবে পাইছে। এইসব কারণে সে অনেক বিখ্যাত। কিন্তু আবিষ্কারকের নাম কি? হেনরি বেকেরেল। খুবই কমন একটা মিস্টেক হয় আমাদের এটা, এবং এটা একদম ডিরেক্ট মেডিকেলে ভর্তি পরীক্ষার কোশ্চেন সলভ করতে গেলেই দেখবে এটা আসছে একবার। ওকে, আসো তাহলে আমি যা যা বললাম। এখন আর কি আছে? আর হচ্ছে তেজস্ক্রিয়তাটা যে হচ্ছে, প্রকৃতিতে সবার কিন্তু তেজস্ক্রিয়তা হয় না। একটা নির্দিষ্ট পারমাণবিক সংখ্যার বেশি হইলেই তেজস্ক্রিয়তা হয়, বা একটা নির্দিষ্ট পারমাণবিক ভর বেশি হইলেই সেটা হয়। তাহলে বলো তো কত কত ভরের বা কত কত সংখ্যার বেশি হইলে হয়? বলো। একটা হচ্ছে 83, মানে 83 পারমাণবিক সংখ্যার বেশি হইলে। আর তোমার যদি 209 ভর সংখ্যার বেশি হয় তাহলে হয়। কার কার? এই যে দেখো, 83 আর হচ্ছে 209। এরকম কে আছে? বিসমাথ। তার মানে বিসমাথের থেকে সবচেয়ে স্থায়ী হচ্ছে বিসমাথ, মানে সর্বোচ্চ সংখ্যক প্রোটন সমৃদ্ধ। এর থেকে বেশি হইলেই তারা হচ্ছে তেজস্ক্রিয়তাটা দেখায়। এখান থেকে কতটুকু বললাম, এই যে তোমাকে আমি দেখাই দিচ্ছি, দেখো এই যে হেনরি বেকেরেল হচ্ছে আবিষ্কারক, এই যে সুন্দর কথা লেখা আছে, সর্বপ্রথম তেজস্ক্রিয়তা আবিষ্কার করেন। তারপর এটাও লেখা আছে, দেখো এই যে পিয়েরে কুরি এবং তার হাজবেন্ড মাদাম কুরি থোরিয়ামের ভেতর আবিষ্কার করেন। দেখছো, সবকিছু ইতিহাসের কথাবার্তা আমি অলরেডি বলে ফেলছি। এগুলো ছাড়া এখান থেকে আর কিছু পড়ার মতো নাই। আসো, এবার হচ্ছে তেজস্ক্রিয়তার একক। এটা একটু আমি তোমাকে দুইটা পড়া ইতিহাসের সাথে মিলাই দিই। এখন দেখো, তেজস্ক্রিয়তা নিয়ে সবচেয়ে বেশি অবদান কার কার ছিল? একটা হচ্ছে কুরি আর একটা হচ্ছে বেকেরেল, তাই না? তাহলে তেজস্ক্রিয়তা নিয়ে যেহেতু তাদের অবদান সবচেয়ে বেশি, এই জন্য তেজস্ক্রিয়তার একক যে দুইটা আছে, সেই দুইটা এককের নাম একটা দেওয়া হয়েছে বেকেরেল আর একটা দেওয়া হয়েছে কুরি। আর একটা ভুল কথা হয়, এখন তোমাকে যদি বলে যে বলো যে তেজস্ক্রিয়তার এসআই একক কোনটা, এখন ভুল হওয়ার কথা না। তুমি খেয়াল করে দেখো, বেকেরেল হচ্ছে আবিষ্কারক, তাহলে যে আবিষ্কার করছে তার অবদান মানে তার সম্মান একটু বেশি না? তাহলে আবিষ্কারকের প্রতি সম্মান দেখানোর কারণে খেয়াল করলে দেখবা যে তেজস্ক্রিয়তার যে এসআই এককটা আছে সেটা হবে হচ্ছে বেকেরেল, আর নরমাল যে এককটা আছে সেটা হচ্ছে কুরি। তাহলে একটা পারলে আরেকটার সাথে মিল রেখে পরেরটাও পড়া যায়। আরেকটা তাহলে আমরা কি পড়বো? তেজস্ক্রিয়তার তো দুইটা একক পড়ে ফেললামই। কয়টা ভাঙনকে এক কুরি বলে বা এক বেকেরেল বলে? বেকেরেল একটা সোজা, প্রতি সেকেন্ডে একটা ভাঙনকে এক বেকেরেল বলে। আর কুরি হচ্ছে 3.7 ইন্টু 10⁻10 ভাঙনকে এক কুরি বলে। দেখো, 3.7 ইন্টু 10⁻10 অনেক বড় একটা সংখ্যা, একের পরে 10টা শূন্য, তাই না? অনেক বড় একটা সংখ্যা। এটা সবসময় ব্যবহার করা হয় না। যেন ব্যবহার করা হয় কি একটু ছোট ছোট একক, মিলি কুরি বা মাইক্রো কুরি, এই জিনিসটা মিলি কুরি বা মাইক্রো কুরি। এটা হচ্ছে 7, এটা হচ্ছে 4, 3 3 করে কমতেছে আর কি। 10 7 4, ইজি জিনিস, পারবা।
এখন তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য আছে পরের স্লাইডে, দেখো এটা আমি জিজ্ঞাসা করবো, নিজে নিজে মনে মনে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো, বলো দেখো পারো কিনা, তারপর আমি দেখাবো যে আসলে তুমি পারছো কিনা। বলো তেজস্ক্রিয়তা হালকা মৌলে হয় নাকি ভারী মৌলে হয়? মাত্রই করে আসলাম, তেজস্ক্রিয়তা হয় হচ্ছে ভারী মৌলে। 2 নাম্বার, বলো তো তেজস্ক্রিয়তা সবিরাম নাকি অবিরাম? কথাটা মানে কি? সবিরাম মানে হচ্ছে, সবিরাম মানে হচ্ছে থেমে থেমে হয়, হইলো 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 থামলো আবার হইলো এরকম। আর অবিরাম কথাটা মানে হচ্ছে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে চলতেই থাকে এরকম। তাহলে বলতো তেজস্ক্রিয়তাটা কি থামানো যায়? এই যে হিরোশিমা নাগাসাকিতে এত বছর আগেও একটা পারমাণবিক বোমা হামলা হয়েছে, এখনো কিন্তু এটা তেজস্ক্রিয়তার এফেক্ট আছে। জাপানিরা এত আধুনিক একটা জাতি টেকনোলজির দিক থেকে, তারাও কিন্তু এটা থামাতে পারে নাই, মানে তেজস্ক্রিয়তাটা আসলে কখনো থামানো যায় না। ক্লিয়ার? তাহলে আরেকটা অপশন হতে পারে, বলতো তেজস্ক্রিয়তা স্বতঃস্ফূর্ত নাকি না? স্বতঃস্ফূর্ত নাকি না? স্বতঃস্ফূর্ত কথাটা মানে কি? তুমি টেবিলে রেখা দিবা, অটোমেটিক এখান থেকে হইতে থাকবে, স্পন্টেনিয়াসলি হইতে থাকবে, এটাকে বলা হচ্ছে স্বতঃস্ফূর্ত। এটার জন্য তোমাকে কোনো তাপ দিতে হবে না, চাপ দিতে হবে না, কিচ্ছু করার দরকার নেই, স্বতঃস্ফূর্ত। এটাও তুমি পারো। দেখো, আর এখান থেকে কি কি রশ্মি বের হয়? আলফা বিটা গামা। দেখো এই পয়েন্ট গুলোই আছে, শুধু শুধু সময় নষ্ট করবে এটার পেছনে? এই যে 83, স্বতঃস্ফূর্ত, অবিরাম, সবিরাম, কোনো প্রভাব নাই, আলফা বিটা গামা, দেখছো সবকিছু আমরা পারি আসলে। ওকে, তো এটার আগে পিছনে দেখবা কিছু নিউক্লিয়াসের গঠনের কথা বর্ণনা আছে। তুমি তো জানোই নিউক্লিয়াসের ভেতরে কে থাকে, নিউক্লিয়াসের বাইরে কে থাকে, প্রোটন কোথায় থাকে, নিউট্রন কোথায় থাকে, প্রোটনের ভর কত, নিউট্রনের ভর কত। এগুলো আমি আলাদা করে আর ক্লাসে বলতেছি না, এখানে দেখবা যে তোমার যে দাগানো বই সেখানে মোটামুটি দাগানো থাকবে, ওই একটু দেখে নিলে হবে। আসো এবার তেজস্ক্রিয় রশ্মির ধর্ম। এটার আগে তোমাকে আরেকটা জিনিস আমি একটু দেখাই দিচ্ছি বই থেকে, এটা তো পড়বই, এই বইটা একটু ফলো করো। তাহলে আমরা বড়শি কাজও পড়ে ফেলছিলাম, এইগুলা পড়ে ফেলছি, ম্যাথ করে ফেলছি, এই ম্যাথ গুলা করে ফেলছি। এই যে নিউক্লিয়াসের গঠন, যেটা আমি বলতে চাচ্ছিলাম, যে নিউক্লিয়াসের গঠন, ব্যাস, ব্যাসার্ধ, এখানে যা যা আছে সেসব জিনিস একটু দেখবা, যে এই ম্যাথ গুলা কোনোটাই লাগবে না দেখানো। নিউক্লিয় বল পড়ছি আমরা, তেজস্ক্রিয়তার কারণ বৈশিষ্ট্য এগুলো পড়ে ফেলছি। ওকে, তেজস্ক্রিয়তার ব্যবহার আছে, এটা কখনো পরীক্ষাতে আসে নাই, জাস্ট একটুখানি দেখতে পারো যে কোথায় কোথায় ব্যবহার করা হয়, কৃষি ক্ষেত্রে, চিকিৎসা, গবেষণা, বিজ্ঞান, লেস ইম্পর্টেন্ট। যেটার জন্য আনলাম তোমাকে সেটা হচ্ছে এই তেজস্ক্রিয় রশ্মির প্রকারভেদ। দেখছো এটা, এখানে তেজস্ক্রিয় রশ্মি আমরা জানি যে কে কে আছে, আলফা, বিটা এবং হচ্ছে গামা। এখন খেয়াল করে দেখো, আমি তোমাকে বলছিলাম যে মাদাম কুরি দুইটা কাজ করছিলেন, লাস্টে একটা কাজ ছিল না যে তোমার আলফা বিটা গামার অস্তিত্ব পরীক্ষা করে প্রমাণ করেন। এই দেখো এখানে সুন্দর করে লেখা আছে, নিম্নলিখিত পরীক্ষার সাহায্যে মাদাম কুরি 3 প্রকার রশ্মির অস্তিত্ব প্রমাণ করেন। পাইছো? তাহলে এই যে পরীক্ষা প্রমাণ আমাদের লাগবে না, তোমার যদি একটু সময় থাকে তাহলে তুমি এই আলফা রশ্মি কতটুকু জিনিস ভেদ করতে পারে, বিটা রশ্মি কতটুকু ভেদ করতে পারে, গামা রশ্মি কতটুকু ভেদ করতে পারে, এই 9.8 ছবিটার নিচের দিকে দেখো, এই 3টা মান একবার যদি পারো দেখে রেখো। ওকে, এটা এনাফ, খেয়াল থাকবে। এখান থেকে আর সাধারণত তেমন পরীক্ষাতে প্রশ্ন আসেনি। ওকে, তাহলে যেখানে ছিলাম আমরা, তেজস্ক্রিয় রশ্মির ধর্ম, কার কার মনে আছে আমি যখন স্লাইডটা দেখাইছিলাম যে এই চ্যাপ্টার থেকে কোন টপিক থেকে কি কি প্রশ্ন আসছে? সবচেয়ে বেশি প্রশ্ন, 8টা প্রশ্ন আসছিল হচ্ছে শুধুমাত্র আলফা, বিটা এবং গামা রশ্মির বৈশিষ্ট্য থেকে, মানে সব থেকে বেশি। কেউ যদি এই চ্যাপ্টারটা খুলে সবার আগে তেজস্ক্রিয় রশ্মির এই ধর্ম পড়ে ফেলে, তাহলে এই চ্যাপ্টারে 50% পড়া শেষ। এই চ্যাপ্টারে 50% পড়া শেষ। ক্লিয়ার? মানে তোমার পুরো চ্যাপ্টার প্রিপারেশন নির্ভর করতেছে এটার উপর, মানে অর্ধেকটা নির্ভর করতেছে এই কয়েকটা টপিকের উপর। তাহলে দেখো তো কয়টা পয়েন্ট আছে, টোটাল হচ্ছে এখানে 12 মাত্র 36টা পয়েন্ট আছে। এখন কেউ যদি 36টা পয়েন্ট আগামী 2-3 মাস ধরে সারাদিন পড়ে যায়, তারপরে দেখবে পরীক্ষা হলে কি আমার 36টা পয়েন্ট কারো পক্ষে মনে রাখা সম্ভব না। কেন সম্ভব না? এমনি করে এটা আসলে যেভাবে সাজানো আছে এটা মনে রাখার মতো করে সাজানো নাই আসলে। এটা কিভাবে সাজানো থাকলে সুবিধা হইতো, মনে করো এখানে বৈশিষ্ট্যগুলা একই রকম বৈশিষ্ট্য একসাথে দেওয়া আছে, আমি তুলনা করে পড়ে ফেললাম, তখন আমার জন্য জিনিসটা সুবিধা হতো। এই কারণে দেখবা তোমাদের কম্পোনেন্ট বুক প্লাস তুমি তো স্লাইড আজকে পাবাই, এখানে সুন্দর করে আমাদের এটা লেখা আছে, যে কিভাবে লেখা আছে এটা আসলে পার্থক্য হিসেবে লেখা আছে। তুমি যদি তখন স্যারের বইটা খুলো, তখন স্যার বইতে দেখবে এটা পার্থক্য হিসেবে লিখেছে। তো তখন ইসাক স্যারের বইতে বৈশিষ্ট্য হিসাবে পয়েন্ট করে লেখা আছে, পয়েন্ট গুলো মনে রাখা কঠিন, পার্থক্য মনে রাখা একদম পানির মতো সোজা। সবকিছু তোমরা পারো, আমি তোমাকে একটু শুধু বুঝাই দিচ্ছি। দেখো আমাদের রশ্মি ছিল 3টা, একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা আর একটা হচ্ছে গামা, তাই না? 3টা রশ্মি ছিল আমাদের। তাইলে
কোন রশ্মিটা আসলে কি বোঝায় সেটা আমরা আগে লিখি। তাহলে 1 নম্বরে আসো আলফা। আলফা রশ্মি মানে কি জানো? আলফা রশ্মি মানে হচ্ছে দ্বি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস। দ্বি আয়নিত হিলিয়াম নিউক্লিয়াস। হিলিয়াম নিউক্লিয়াস এতটুকু পড়ছো, দ্বি আয়নিত কথাটা মনে রেখো। দ্বি আয়নিত। এখন দ্বি আয়নিত মানে কি? দ্বি মানে হচ্ছে দুই, আয়নিত মানে হচ্ছে দুইটা, আয়নিত মানে হচ্ছে আয়ন, চার্জ। তাহলে আমাদের এখানে হিলিয়াম নিউক্লিয়াসের তো থাকবে, হিলিয়াম নিউক্লিয়াসের মধ্যে দুইটা চার্জ থাকবে। দুইটা চার্জ কি ধনাত্মক হবে নাকি ঋণাত্মক হবে? ধনাত্মক হবে। তার মানে এখানে দুইটা প্রোটন বেশি আছে, দুইটা প্রোটন বেশি আছে। তুমি আমাকে বলো তো একটা প্রোটনের চার্জ কত? একটা প্রোটনের চার্জ হচ্ছে 1.6 ইন্টু 10⁻⁻19 জুল। কই পড়ছি? একটু আগে পড়ে আসছিলাম, মনে আছে? প্রোটনের চার্জ ইলেকট্রনের চার্জ সেম, শুধু একজন ধনাত্মক একজন ঋণাত্মক, একজন ধনাত্মক একজন ঋণাত্মক। তাহলে একটা প্রোটনের চার্জ যদি এটা হয়, তাহলে দুইটা প্রোটনের চার্জ কত হবে? এটাকে 2 দিয়ে গুণ দিলে হয়ে যায় 16 দুগুণে 32, মানে কত হয়? 3.2। দেখো এটা কি মুখস্থ করা লাগে? মুখস্থ করতে হয় না। তারপর হিলিয়াম নিউক্লিয়াসের ভর এখানে থাকে হচ্ছে দুইটা প্রোটন, সম্ভবত যতটুকু আমার মনে পড়ে 2টা নিউট্রন। তাহলে এটাতে দেখো এটার ভর টোটাল এটা দেওয়া আছে, এই মানটা দেখতে হবে। বিটা মানে কি? বিটা মানে হচ্ছে ইলেকট্রনের প্রবাহ। ইলেকট্রনের ভর কত মুখস্থ পারি, 9.1 ইন্টু 10⁻31। আলাদা করে করতে হবে না। ইলেকট্রনের ভরই হচ্ছে বিটার ভর। ইলেকট্রনের চার্জই হচ্ছে বিটার চার্জ। ইলেকট্রন বিটা মানে কয়টা ইলেকট্রন? একটা ইলেকট্রন। তাহলে দেখো একটা ইলেকট্রনের চার্জই হবে তার চার্জ। ইলেকট্রনের চার্জ ধনাত্মক না ঋণাত্মক? ইলেকট্রনের চার্জ হচ্ছে ঋণাত্মক। ক্লিয়ার? গামা কি? গামাকে সোজা মনে রাখবা আলো, তড়িৎচুম্বকীয় তরঙ্গ বলা যায় আলো। তাহলে আমরা জানি আলোর কোনো ভরও নাই, আলোর কোনো চার্জও নেই। ক্লিয়ার না? তাহলে দেখো দুইটা পয়েন্ট আমাদের এমনি এমনি বুঝে বুঝে পড়া শেষ। আসলে এটা থেকে কোনো কিছুই আসলে লাগে না। এখন তুমি আরেকটা জিনিস খেয়াল করে দেখো, কোন ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত বলতে কি বুঝো তুমি? মনে করো এখানে তুমি একটা চুম্বক রাখলা, এখানে একটা চুম্বক আছে। এই চুম্বকের সাইড দিয়ে কি করতেছে? একটা আলফা বা বিটা কণা যাওয়ার চেষ্টা করতেছে। আমরা জানি আলফা বা বিটা কণা কি একটা ধনাত্মক বা ঋণাত্মক চার্জ আছে। এই চুম্বক ক্ষেত্রটা কি করবে? যেহেতু ওরও চার্জ আছে, ওরা কি করবে? ওরা ধাক্কাধাক্কি করার চেষ্টা করবে। হয় মানে প্লাসের জন্য হয় টানাটানি করবে, নাহলে ধাক্কাধাক্কি করবে। ওরা ধাক্কাধাক্কি করে কি করবে? ওর সোজা যাওয়ার কথা ছিল, ও অমনে না যায়, ও যাবে হচ্ছে এখন এমনি, ও এমনি যাবে। এটাকে বলে হচ্ছে বিক্ষিপ্ত, মানে যে দিকে যাওয়ার কথা তাকে ধাক্কা দিয়ে বা টাইনা ওকে সরাই ফেলছে রাস্তা থেকে, এটাকে বলা হচ্ছে বিক্ষিপ্ত। এখন এইটা যদি প্লাস মাইনাস কোনো চার্জই না হয়, এখানে কোনো চার্জই নাই, ওকে কাউকে পাত্তা দিবে? ওটাকে কেউ টানাটানি করতে পারবে? ওকে কি কেউ ধাক্কা দিতে পারবে? কিছুই করতে পারবে না। তাহলে যার চার্জ নাই সে কি কখনো বিক্ষিপ্ত হতে পারবে? সে তো এখানে চুম্বক হইতে পারে, এখানে তোমার হচ্ছে ধরো এখানে একটা তড়িৎ ক্ষেত্র হইতে পারে, এখানে একটা তড়িৎ ক্ষেত্র হইতে পারে, যা কিছুই থাকুক, ওকে কেউ ধাক্কাধাক্কি করতে পারবে না। তাহলে খেয়াল করে দেখো যে গামার কোনো চার্জও নাই, ভরও নাই। যেহেতু চার্জ নাই, ভর নাই, মানে চার্জ নাই, স্পেশালি চার্জ নাই, যে কারণে সেটার কারণে এটাকে কেউ ধাক্কা দিতে পারতেছে না, টানা দিতে পারতেছে না, এটা কোনো বিক্ষিপ্ত হচ্ছে না। আর ওদিকে দেখো ওরকে ধাক্কাধাক্কি করার সুযোগ আছে, ওদের সাথে টানাটানি করার সুযোগ আছে, এই কারণে ওরা কিন্তু বিক্ষিপ্ত হয়। তাহলে এটা মুখস্থ করা দরকার আছে, এটা মুখস্থ করতে হয় না। এখন আসো সবথেকে বেশিবার যে এত পয়েন্টগুলোর মধ্যে সব থেকে বেশিবার যেটা থেকে প্রশ্ন আসছে, একটা হচ্ছে আয়রন ক্ষমতা, আরেকটা হচ্ছে ভেদন ক্ষমতা। আচ্ছা, আয়রন ক্ষমতা আর ভেদন ক্ষমতা বেশিবার প্রশ্ন আসছে, বলছি অলরেডি। কি প্রশ্ন আসে? ভেদাল লাগাই দিছে দেখো। যখন আলফার ক্ষেত্রে বলে, দেখো তো আলফা আয়রন সবচেয়ে বেশি না, কিন্তু দেখো গামার ক্ষেত্রে আয়রন সবচেয়ে আবার কম, উল্টা। আবার এখানে কি উল্টায় গেছে, আবার ওর আয়রন সবচেয়ে বেশি ছিল, যে কি বলে এটাকে, আলফার, কিন্তু ওর ভেদন ক্ষমতা দেখো সবচেয়ে কমে গেছে। আবার আলফার গামার হচ্ছে এটা কম ছিল, এটা বেশি হয়ে গেছে। মানে যার যেটা বেশি তার অপরটা ঠিক কম। বিটা খুবই ভদ্র মানুষ, বিটা কোনো মারামারি কাটাকাটির মধ্যে নেই, সে দেখো সবসময় মধ্যম, এই যে মধ্যম, এই যে মধ্যম। তাহলে বিটা কি তোমার আলাদা করে মুখস্থ করতে হবে যে বিটা আয়নন ক্ষমতা ভেদন ক্ষমতা বেশি না কম? বেশিও না কমও না, সে কোথায় আছে? সে মাঝামাঝি জায়গাতে আছে। ওকে, কিন্তু ঝামেলা লাগাই দিছে কে, মারামারি লাগাই দিছে কে? আলফা আর গামা। একজনের একটা বেশি হলে আরেকজনের আরেকটা কম। ক্লিয়ার? তাহলে আমরা এখন এটা মনে রাখবো কেন, এই জিনিসটা, ভেজালের জিনিসটা আমরা মনে রাখবো হচ্ছে একটা লাইন আছে, প্রচুর ব্যাকগ্রাউন্ড মিউজিক হচ্ছে। আ আ বেশি,
আমরা এটা মনে রাখবো হচ্ছে আ বেশি এই শব্দটা দিয়ে। এটা সংক্ষেপে কি? সংক্ষেপে হচ্ছে আলফার আয়নন বেশি। এটা মনে রাখার জন্য সংক্ষেপে আমি লিখলাম, পুরোটা আমি লিখে দিচ্ছি। এটা আমরা মনে রাখবো হচ্ছে আলফার আয়নায়ন বেশি। পেদাল শেষ। আচ্ছা, তাহলে কিরকম ভাবে পরীক্ষাতে আসবে, কিভাবে আমরা অ্যান্সার করবো বলো তো? এবার আমার কথা শুনে শুনে অ্যান্সার দেবে। হ্যাঁ, বলো আলফার আয়নায়ন বেশি, এটা আমি লিখছি। বলো তো আলফার আয়নায়ন বেশি হইলে আলফার ভেদন ক্ষমতা কি হবে? কম হবে। আয়নায়ন বেশি, তাহলে ভেদন ক্ষমতা কম। তাহলে বলো তো আলফার আয়নায়ন বেশি, তাহলে গামার আয়নায়ন কম, গামার ভেদন ক্ষমতা বেশি। কেউ যদি এক লাইন পারে তাহলে কিন্তু এটা খুব সহজেই বাকি যে 4টা লাইন আছে ইজিলি বের করে ফেলা যায়, কোনো কষ্ট করতে হবে না। আলফার আয়নন বেশি, তাহলে আলফার ভেদন ক্ষমতা কম। আলফার আয়নন বেশি, তাহলে গামার আয়নন কম, গামার ভেদন ক্ষমতা বেশি। ইজি। আর বিটা সবকিছু কি? বিটা সবকিছু মাঝখানে। বুঝছো? মাত্র যে সাউন্ডটা হলো এটা কিন্তু আসলে কোনো রিংটোন না, এটা হচ্ছে আমাদের এখানকার ঘড়ির সাউন্ড। কারেন্ট চলে গেছিল তো, এটা ইলেকট্রিক ঘড়ি, নতুন করে আসছে, সে জানান দিল যে আমি চালু হয়েছি। বুঝছো না? তাহলে ইজি একদম। আচ্ছা, তাহলে আয়নন ক্ষমতা ভেদন ক্ষমতার প্যাচ শেষ। আর একটু প্যাচ আছে, দেখো এখানে বলছে বিটার 100 গুণ, গামার 1000 গুণ, বিটার 10 গুণ, আর হচ্ছে 10,000 গুণ, গামার 10,000 মানে 10,000 গুণ। এখানে ঝামেলাটা হচ্ছে কি, এখানে 10 মানে 10,000 দিয়ে 1000 দিয়ে হিসাব করছে। আর এখানে দেখো এটা হচ্ছে তপন স্যারের বইতে। আর এখানে দেখো এই যে তোমাদের যে ইসাক স্যারের বইটা আছে, ইসাক স্যারের যে বইটা আছে, এই যে লাস্টে 36টা পয়েন্টে একদম নিচে দিকে ছোট্ট করে একটা অনুপাতের মতো লেখা আছে। ইসাক স্যার হিসাব করছেন হচ্ছে 1101 এইভাবে, আর তপন স্যার হিসাব করছেন হচ্ছে 10,000 1001 এইভাবে। যেটা পাবা সেটা দেখা দিবে। এখন আসো প্রতিক্রিয়া প্রতিপ্রভা। ও না, বেগ আছে, বেগ। আসো বেগটা আমি একটা গল্পের মতো করে বলে দিচ্ছি। মনে করো যে গামা, সে তো আলো, সে আলোর বেগে যাবে, কোনো প্রবলেম নেই। বলো তো গামা কেন আলোর বেগে যাইতে পারে? আলোর বেগ সবচেয়ে বেশি না, যার কোনো ভর নাই তারই তো আলোর বেগ বেশি হবে। মনে করো এটা একটু রেসিস্ট কথাবার্তা হয়ে যায়। তারপর মনে করো যে একটু চিকন চাকন আমার মতো, সে কিন্তু বেশি জোরে দৌড়াতে পারবে। যে একটু মোটা সোটা, সে কিন্তু অত জোরে দৌড়াতে পারবে না। তাহলে যার ভর বেশি সে কম স্পিডে যেতে পারবে, যার ভর একটু কম সে একটু বেশি স্পিডে যেতে পারবে। গামার তো ভরই নেই, এই জন্য সে কি করতে পারে, সে একদম আলোর বেগে দৌড়াতে পারে। ইলেকট্রনের ক্ষেত্রে বা হচ্ছে তোমার বিটার ক্ষেত্রে কি হচ্ছে, বিটা কিন্তু অনেক অনেক হালকা, মাত্র একটা ইলেকট্রন, অনেক হালকা না, চোখে দেখা যায় না এমন একটা জিনিস। এটাও কিন্তু আলোকে প্রায় ধরে ফেলছিল, সে কি একটুর জন্য আলোকে ধরতে পারে না। দেখো পাওয়ারটা তো আলোর বেগের মতোই আছে, কিন্তু এটা 3 না হয়ে 2.9, অল্প একটু ভরের কারণে তার স্পিডটা অল্প একটু কমে গেছে। এই কারণে সে 2.9 আলোকে টাচ করতে গিয়েও টাচ করতে পারেনি। আর সবচেয়ে এখানে যে 3জন আছে, সবচেয়ে মোটা সোটা হচ্ছে আলফা। তার ভর সবচেয়ে বেশি, তাহলে কি তার বেগ সবচেয়ে কম হবে? দেখো সে এতই মোটা সোটা, সে আলোর বেগটাকেও ধরতে পারে নাই, মানে পাওয়ারটাও ধরতে পারে নাই, সে মানটাও ধরতে পারে নাই। দুইটাই এক এক কমে গেছে বিটার থেকে। দেখো পাওয়ার ছিল বিটাতে 10⁸8, এটা হয়ে গেছে 10⁷7, ওইখানে ছিল 2.9, হয়ে গেছে 1.9। সব থেকে মোটা দেখে সে এক এক করে কমে গেছে দুই জায়গা থেকে। ইজিলি মনে থাকবে আর কি। ওকে, বেগ। এবার হচ্ছে ফটোগ্রাফিক প্লেটে প্রতিক্রিয়া আর হচ্ছে প্রতিপ্রভা, এটা 3জনই করতে পারে, এই জন্য তোমার এটা আলাদা করে মনে রাখার দরকার নাই। ওকে, দেখো একটু বুঝে বুঝে পড়লে পুরাটাই কিন্তু ইজিলি মনে থাকে। হইল? শেষ? চলো আমরা সামনের দিকে আগাই। তেজস্ক্রিয়ত ক্ষয়ের সূচকীয় সূত্র। তেজস্ক্রিয় ক্ষয়ের সূচকীয় সূত্র, এখান থেকে কে কে সূত্রটা আবিষ্কার করছে সেটা একটুখানি দেখতে হবে। একটা হচ্ছে রাদারফোর্ড, আর একটা হচ্ছে সডি। আমি তোমাকে বলছি না অনেক অনেক বিজ্ঞানীর নাম আছে। রাদারফোর্ড সডি আবিষ্কার করছে, কি আবিষ্কার করছে, এই সূত্রটা আবিষ্কার করছে। তোমরা সবাই জানো যে পরমাণুর ভাঙনের হার অক্ষত পরমাণুর সমানুপাতিক। তার মানে আমার যে পরমাণুটা ভাঙবে সেটার যে রেট আছে, কতটুকু করে ভাঙবে, সেটা কিন্তু যেটা ভাঙ্গা গেছে ওইটার জন্য কিন্তু কোনো কিছু নির্ভর করে না। যতটুকু এখনো অবশিষ্ট আছে সেটার উপর কিন্তু নির্ভর করে। কথাটা খেয়াল করো কিন্তু,
অক্ষত পরমাণু সমানুপাতিক, যেটা ভেঙে গেছে ওইটা গেছে, ওটার সাথে দুনিয়াদারির আর কোনো হিসাব নেই। যেটা এখনো রয়ে গেছে সেটা হচ্ছে আমাদের হিসাব, অক্ষত পরমাণু সমানুপাতিক। আর এখান থেকে পড়বা কি, এখান থেকে পড়বা হচ্ছে এই সমীকরণটা, আর কিছু লাগবে না, সমীকরণের প্রমাণ পড়তে যাও না। অর্ধয় বা অর্ধজীবন, গত বছর এই টপিক থেকে প্রশ্ন আসছিল, বুঝলাম না অর্ধায়ুকে নিচের কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়, অর্ধায়ুকে নিচের কোন অক্ষর দ্বারা প্রকাশ করা হয়। অপশন ছিল হচ্ছে টি হাফ, এরকম একটা অপশন ছিল, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমাদের বইতে অবশ্য টি হাফ বলে না, আমাদের ইসাক্সের বইতে শুধু টি বলে ডিরেক্ট। যাই হোক, অর্ধেয় মানে কি, অর্ধেয় মানে হচ্ছে কোনো কিছু অর্ধেক হয়ে যাওয়া, এটা হচ্ছে অর্ধেয়। তাহলে সংজ্ঞা পারো, তারপর তোমাকে দেখতে হবে একটুখানি সমীকরণটা, এটা ম্যাথ করার জন্য তোমার লাগবে, প্লাস একটা লাইন তুমি মনে রাখতে পারো এটা থেকে। দেখো তো, এই যে তেজস্ক্রিয় পদার্থের অর্ধায়ু তার ক্ষয় ধ্রুবকের কি ব্যস্তানুপাতিক, এই যে এটা হচ্ছে অর্ধায়ু, এটা হচ্ছে ক্ষয় ধ্রুবক, এই যে আমরা দেখতেছি ব্যস্তানুপাতিক, ইজি জিনিস, পারবা তোমরা। তারপর এখান থেকে কিছু মান পড়তে হবে। দেখো এই যে একটা মান, এটা দেখানোর সময় চোখে পড়ার কথা, 450 কোটি বছর ডেন্টালের 2018 সালের ভর্তি পরীক্ষাতে এটা আসছিল যে ইউরেনিয়ামের অর্ধায়ু কত, 450 কোটি বছর, এটা ছিল ইসাক স্যারের বইতে। আর তোমার তফাজ্জল স্যারের বইতে, এটা কম্পেনিয়ন বুকে পাবা, তফাজ্জল স্যারের বইতে দেখবা, আমি এটা চারটা একবারে দিয়ে দিছি, ইউরেনিয়ামটা ইসাক স্যারের বইতে, টেরিয়াম, থোরিয়াম, রেডন, এই তিনটা দেখবা তফাজ্জল স্যারের বইতে আছে। তাহলে এই জিনিসটা একবার একটু দেখে নিবা যে কোনটা কত বছর, কোনটা কত দিন। এটা জন্য ওরকম শর্টকাট লাগে না, কারণ মাত্র তিনটা জিনিসের মান মনে রাখতে হয় আর কি। আচ্ছা, আর কি করতে হবে, শিখতে হবে ম্যাথ। এই অর্ধায়ু দিয়ে মেডিকেলে ভর্তি পরীক্ষাতে 2টা ম্যাথ আসছিল, এই চ্যাপ্টার থেকে মোটামুটি এই টপিক থেকেই ম্যাথ আসছে মেডিকেলে ভর্তি পরীক্ষাতে, এছাড়া ম্যাথ আসেনি। তাহলে অর্ধায়ুর ম্যাথ আমরা শিখবো। তো এই ম্যাথ গুলো আসলে কার ছাড়া করা যায়, এই কারণে আমরা এটা শিখবো। তো এটা শেখার জন্য আমি তোমাকে আগে কোশ্চেনটা বলি, তারপরে আমরা বেসিক একটা শিখবো। বেসিকটা পারলে তুমি ম্যাথ এমনি পারবে, মুখোমুখি অঙ্ক করা যায় এই ম্যাথ গুলো। কোন তেজস্ক্রিয় পদার্থ 4000 বছরে কমে গিয়ে 1/32 অংশ হইলে এর অর্ধায়ু কত। তাহলে একটা তেজস্ক্রিয় পদার্থ কি হয়েছে, 4000 বছরে কমে গিয়ে এত অংশ হয়েছে, তাহলে তার অর্ধায়ু জানতে চাইছে। আচ্ছা, আমি তোমাকে একটা বেসিক বলি, দেখো তো এই বেসিকটা তুমি বুঝো কিনা। বেসিকটা হচ্ছে অঙ্ক বোঝার জন্য কাজে লাগবে, অঙ্ক করার জন্য না। অঙ্ক করার জন্য শর্টকাট 2 লাইনে একটা সিস্টেম আছে, আমি তোমাকে শিখিয়ে দিব, তুমি পেরে যাবে। কিন্তু ওই 2 লাইনের সিস্টেমটা মনে রাখার জন্য হচ্ছে তোমার বেসিকটা দরকার। আসলে তো দেখো বোঝো কিনা। আমি তোমাকে অর্ধায়ু সংজ্ঞা বলছিলাম, অর্ধায়ু সংজ্ঞা কি, কোনো কিছু ভেঙে ঠিক অর্ধেক হইতে যে পরিমাণ শক্তি খরচ হয় তাকে বলা হয় হচ্ছে অর্ধায়ু। অর্ধেক হইতে যে পরিমাণ শক্তি বলছে, যে পরিমাণ সময় খরচ হয় সেটাকে বলা অর্ধায়ু। তাইলে বলো, একটা অর্ধায়ু পর কি হলো, একটা অর্ধায়ু পর কোনো কিছু ভেঙে কি হয়ে যাবে, ঠিক অর্ধেক হয়ে যাবে না। কারণ কি, অর্ধেক মানে কি, কোনো কিছু ভেঙে অর্ধেক হইতে যে সময় লাগে, একটা অর্ধায়ু পর কোনো কিছু ভেঙে ঠিক অর্ধেক হয়ে যাবে। বলতো 2টা অর্ধায়ু পর কোনো কিছু ভেঙে কতটুকু হইতে পারে, এই অর্ধেকের অর্ধেক, অর্ধেকের অর্ধেক মানে কত, 1/4। আচ্ছা, 1/4 কে কি আমি এটা বলতে পারবো, 1/4 মানে হচ্ছে হাফ স্কোয়ার। তাহলে আমি এটাকেও বলতে পারবো যে হাফ টু দি পাওয়ার 1, হাফ যা হাফ টু দি পাওয়ার 1 ও তাই। আচ্ছা, বলতো 3টা অর্ধায়ু পর 1/4 এর অর্ধেক হয়ে যাবে না, তাহলে এটাকে আমরা বলতে পারবো হাফ স্কোয়ার, এটা তো বলা যাবে। বলতো 4টা অর্ধায়ু পর কি হবে, 4টা অর্ধায়ু পর 1/16, 1/8 এর অর্ধেক, তাহলে হাফ স্কোয়ার। সরি এটা ভুল লিখছি একটা, 1/8 না, 1/8 হবে তাহলে হাফ কিউব। তাহলে 4টা অর্ধায়ু পর, তাহলে হাফ টু দি পাওয়ার 4। দেখো তো 5টা অর্ধায়ু পর তার কি অবস্থা, তার 5টা অর্ধায়ু পর কি, সে 1/32 বা হাফ টু দি পাওয়ার 5, এরকম করে চলতে থাকবে না। 6টা অর্ধায়ু পর কি হবে, তার 1/64 বা হাফ টু দি পাওয়ার 6। 7টা অর্ধায়ু পর হচ্ছে 1/28 বা হাফ টু দি পাওয়ার 7, এরকম করে চলতে থাকতেছে। তুমি একটা জিনিস খেয়াল করো, যে জিনিসটা বোঝানোর জন্য আনলাম, দেখো যে কয়টা অর্ধায়ু গেছে, একটা অর্ধায়ু গেলে হাফের পাওয়ার কত হয়েছে 1, 2টা অর্ধায়ু গেলে হাফের পাওয়ার কত হয়েছে 2, 3টা গেলে হাফের পাওয়ার কত হয়েছে 3। তার মানে যে কয়টা অর্ধায়ু যায় হাফের পাওয়ার আসলে ততই হয়। হাফই কেন, 1/3, 1/6, 1/7 কেন না, কারণ নামটা হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু মানে কি, অর্ধেক হয়ে যাও। আমাকে যদি বলতো যে অর্ধায়ু মানে হচ্ছে 1/3 হয়, 3 ভাগের 1 ভাগ হয়ে যাও, তাহলে আমি বলতাম 1/3, আমি বলতাম এখানে
আমাকে যদি বলতো যে অর্ধায়ু মানে হচ্ছে 1/4 হয়ে যাওয়া, তখন আমি বলতাম 1/4। কেন আমি হাফই নিচ্ছি, অন্য কোনো কিছু না, কারণ হাফ মানে হচ্ছে অর্ধায়ু। অর্ধায়ু মানেই বোঝা যাচ্ছে কোনো কিছু অর্ধেক হয়ে যাওয়া। তাইলে আমি কিন্তু কোনো কিছুর পাওয়ারকে হাফে যদি নিয়ে যেতে পারি, তাহলেই কিন্তু দেখবা আমি ইজিলি এই জিনিসটাকে হাফে যদি নিয়ে যেতে পারি, তাহলে ইজিলি আমি এই জিনিসটাকে বের করতে পারবো। কেমনে? আমাকে দেখবা কোশ্চেনের মধ্যে এখানে বলে দিছিল যে কমে কত অংশ হয়েছে 1/32। আচ্ছা, কমে যদি 1/32 হয়, তাহলে আসলে এই অঙ্কটা সলভ করার চেষ্টা করি। আমাদের ভগ্নাংশ দেওয়া ছিল হচ্ছে 1/32। তাহলে 1/32 কে আমরা বলতে পারবো না হাফের পাওয়ারে কত গেলে যাবে? হাফ টু দি পাওয়ার 5। তার মানে আমি যদি ঐকিক নিয়মে যাই, এই 5টা অর্ধায়ু যাইতে তার সময় লাগছিল হচ্ছে 4000 বছর। একটা অর্ধায়ু যাইতে তার সময় লাগছিল হচ্ছে কত বছর? দিলে 4000 ভাগ 5, তাহলে কত বছর? 5 × 8 = 40, তাহলে হচ্ছে 800 বছর। পরীক্ষার হলে আসলে এই দুইটা লাইন করতে পারবা না? এটা হচ্ছে জাস্ট পরীক্ষার জন্য, এতটুকু লাগলেই হবে। আর এই জিনিসটা কিভাবে এইভাবে আসলো, এইটা বোঝার জন্য হচ্ছে আমি তোমাকে এই জিনিসটা বুঝাইছি, এই জিনিসটা যে পাওয়ার এত হইলে আসলে এত হয়। বুঝছো নাকি? তাহলে এই হিসাবটা আমরা করবো হচ্ছে অক্ষত পরমাণু দিয়ে। যেমন এখন এটা পাওয়ারটা যদি এইভাবে না থেকে ভগ্নাংশ দিয়ে থাকে, সরি পার্সেন্টেজ দিয়ে থাকে, তোমাকে বললো যে এত সময় পরে 75% এত সময় পরে ভাঙা নষ্ট হয়ে গেছে, মানে এতটুকু ক্ষয় হয়ে গেছে আর কি, 75% ক্ষয় হয়ে গেছে। তুমি জানো 75% ক্ষয় হয়ে গেলে কত পার্সেন্ট অক্ষত আছে? 25% অক্ষত আছে। 25% যদি অক্ষত থাকে, আমরা হিসাব করবো তাহলে 25 বাই হলো 100, তাহলে হচ্ছে 1/4, তাহলে হচ্ছে আমাদের 1/2 এই যে স্কয়ার। তাহলে কয়টা অর্ধ হয়ে গেছে? 2টা অর্ধ হয়ে গেছে, এই না? তাহলে তুমি চাইলে এইভাবে করতে পারো, কিন্তু টিচাররা আবার কি করছেন, টিচাররা এমন ভাবে কিছু অঙ্ক দিচ্ছেন যেগুলো আসলে এইভাবে ভগ্নাংশ মানে হাফের পরে নিয়ে যাওয়া যায় না। দেখো, যেমন আমি তোমাকে একটা অঙ্ক দেখাই, এগুলো পড়ে ফেলছি, তেজস্ক্রিয়তা ক্ষয় সূত্র পড়ছি অর্ধেক। দেখো এখানে এই যে কিছু কিছু আছে 1/20, 1/20 কে তুমি হাফের পাওয়ারে চাইলেও নিতে পারবা না। তারপর সামনে গেলে দেখবা 60% আছে, তারপর সামনে গেলে দেখবা তুমি হচ্ছে 30% আছে, এগুলা নেওয়া যায় না। এবং মজার ব্যাপার হচ্ছে এগুলা ভর্তি পরীক্ষাতেও আসে না। ভর্তি পরীক্ষাতে আসছিল একবার হচ্ছে 1/8 অংশ ছিল, একবার 1/4 অংশ ছিল। তার মানে টিচাররা জানে কোনটা নেওয়া যাবে, কোনটা নেওয়া যাবে না, কোনটা তোমাকে দিতে হবে, কোনটা তোমাকে দেওয়া যাবে না। কথা বুঝতে পারছো? তাহলে বাকিগুলো নিয়ে চিন্তা করে দরকার নাই, আমাদের আমাদের এটা নিয়ে চিন্তা করলে হবে। আরেকটা অঙ্ক আছে, দেখো তো, এই যে 9 নাম্বার আমরা করে ফেলছি। হ্যাঁ, 9 নাম্বার কিন্তু আমাদের শেষ। আরেকটা অঙ্ক আছে 11 নম্বর অঙ্কটা, এটা ওরকম ভাবে দেখানো নাই, এই কারণে এটা আমরা আসলে দেখো রেডনের 60% ক্ষয় হইতে 60% আমরা ওইভাবে হাফের পাওয়ার নিতে পারবো না। 3.82, এটা দিয়ে আমাদের হিসাবটা আসলে ঝামেলা হয়ে যায়। কিন্তু দেখো এটা অনেকবার বোর্ডে আসছে এবং খুব সম্ভবত এক বছর এটা কোনো এক জায়গা ভার্সিটির প্রশ্ন আসছিল, যেখানে ক্যালকুলেটর ছাড়া একটা পরীক্ষা তারপরেও আসছিল। এই কারণে এই অঙ্কটা যদি তোমরা একটু পারো, কষ্ট করে এই অঙ্কটা অ্যান্সারটা একটু মনে রাখার চেষ্টা করলে ভালো। 5.05 আমার মুখস্থ থাকে এটা, ঠিক আছে? 60% আর 3.2 যদি হয় অর্ধেও, তাহলে এটা आंसर হয় হচ্ছে 5.05 রেডনের ক্ষেত্রে। এটা জাস্ট একটু কষ্ট করে মনে রাখতে হবে, কিন্তু বেশিরভাগ অঙ্ক আমি তোমাকে শিখাই দিলাম, এই যে সিম্পল একটা ফর্মুলা আছে, এটাতে করে ফেলবা। তুমি দেখবে অনুশীলনী আছে না, অনুশীলনীতে এরকম নিয়মের অঙ্ক দেওয়া আছে, তাহলে বাসায় গিয়ে কাজ হচ্ছে এই অঙ্কগুলা ম্যাথগুলা প্র্যাকটিস করে ফেলা, মনে থাকবে তো? এবং কোশ্চেন ব্যাংকে দুটো অঙ্ক আছে, কোশ্চেন ব্যাংকের অঙ্ক দুইটা ক্লাসের পর পর আজকে করে ফেলবা, কালকে পরীক্ষা আসবে কিন্তু। গেল হচ্ছে অর্ধায়ুর থিওরি, গেল অর্ধায়ু নিয়ে ম্যাথ গেল। আসলে এবার গড়ায়ু নিয়ে একটু আলোচনা করি। গড়ায়ুর সংজ্ঞা তেমন একটা ভর্তি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, বুঝছো? গড়ায়ুর সংজ্ঞা ভর্তি পরীক্ষার জন্য তেমন একটা ইম্পর্টেন্ট না। কি পড়বা? গড়ায়ুর যে সমীকরণ আছে, এটা আমাদের ম্যাথ করতে কাজে লাগবে। ওকে, আর তাহলে সম্পর্কটা দেখো, গড়ায়ুর সাথে অর্ধায়ুর সম্পর্ক কি? এই যে সমানুপাতিক। এই যে গড়ায়ু আর অর্ধায়ু দেখো উপরে আছে সমানুপাতিক সম্পর্ক, তাহলে এই সমীকরণ মনে থাকলে নিচের লাইনটা মনে থাকবে, সত্য মিথ্যাটা আসবে। আর গড়ায়ুর জন্য একটা ম্যাথ আছে, ম্যাথটা কোনো শর্টকাট না, দেখো তোমাদের দেখানো ছিল, এই যে গড়ায়ু নিয়ে ম্যাথ 5 নাম্বার। দেখো ইউরেনিয়ামের অর্ধায়ু দেওয়া আছে, এর গড়ায়ু কত সেটা আমাদের বের করতে হবে।
এটার জন্য কোনো শর্টকাট নেই। আমি তোমাকে যেমন একটু সংক্ষেপে অধ্যায় করে দিলাম, এটার জন্য কোনো শর্টকাট নেই। এটা যদি কখনো ভর্তি পরীক্ষাতে আসে, এই নিয়মেই করতে হবে যে গড়ে হচ্ছে টাও বাই 1/λ, অর্ধে হচ্ছে টি সমান সমান 0.693/λ। তাহলে এই দুইটার সম্পর্ককে একসাথে করে তারা এটাকে বানাইছে যে টাও সমান সমান হচ্ছে টি বাই 0.693। এটা হিসাবটা বইতে সুন্দর করে দেওয়া আছে, তোমরা পারবে আশা করি। ঝামেলাটা হচ্ছে আমাকে কি করতে হবে, 45 কে 0.693 দিয়ে ভাগ করতে হবে। এটা হচ্ছে আমাদের সমস্যা। এখন ভাগটা কিভাবে করবো সেটা আমি তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। তো আমাদের কাজ হচ্ছে 45 কে মানে 45 ইন্টু 10⁸8, এটাকে আমরা কি করব, কত দিয়ে ভাগ করব, 0.693। কিন্তু আমি 0.693 দিয়ে ভাগ করব না। 0.693 হচ্ছে 0.7 এর অনেক কাছাকাছি। আমি কি করব, আজকের পর থেকে আমি সব জায়গায় লিখবো 0.693, কিন্তু আমি মনে মনে করব এটা আসলে 0.7। আমি সবসময় মনে করবো এটা 0.7, কিন্তু আমি লিখবো 0.693। তাহলে আমি মনে করলাম এটা হচ্ছে 0.7। ওকে, এখন আমি কি করতে চাই, আমি হচ্ছে এটা থেকে দশমিকটা তুলে দিতে চাই। দশমিক তোলার জন্য সুন্দর নিয়ম আছে, ছোটবেলায় পড়ছিলাম যে যত পয়েন্ট থাকে তার জন্য একটা 1 লিখতে হয়, যে কয়টা ঘর থাকে তার জন্য একটা 0 লিখতে হয়। তাহলে আমার এই 7-এর আগের দশমিকটা কাটা চলে গেছে, এটা নাই। সরি। তারপর হিসাবের নিয়ম কি ছিল, মানের সাথে মানের হিসাব, পাওয়ারের সাথে পাওয়ার। এখানে পাওয়ার কয়টা আছে, 10⁸8, একটাই পাওয়ার আছে। তাহলে আর কোনো হিসাব আছে এটা? তাহলে আমি 10⁸8 নিচে ডিরেক্ট বসাই দিব। তাই আমি অর্ধেক অঙ্ক করে ফেলছি অলরেডি। আমি অর্ধেক অঙ্ক